সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকবার চেষ্টা করছেন। আমরা সবাই জানি বিজনেস সেক্টরটি এই প্যান্ডেমিকের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তো আজ আমরা আমাদের এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি 4 জন বিজনেস এন্টারপ্রেনারকে। তো চলুন তাদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে জেনে নিই তাদের জীবন কেমনভাবে তারা তাদের জীবন কাটাচ্ছেন এই করোনা কালে এবং কোভিড-19 সম্বন্ধে তাদের কাছ থেকে জেনে নিই কিছু তথ্য এবং আরো জেনে নিই তারা কিভাবে কোভিড-19কে মোকাবিলা করছেন। আর আমাদের সাথেই থাকুন। আমরা কিছুক্ষণ পরে আমাদেরকে জয়েন করবেন ডক্টর রিয়াদ কবির, তার কাছ থেকে আমরা জেনে নিব আরো কোভিড-19 নিয়ে আরো কিছু মূল্যবান তথ্য। তো চলুন দর্শক, আর সময় নষ্ট না করে আমরা আমাদের অতিথিদেরকে আমন্ত্রণ জানাই। প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি সানোয়ার হোসেন ববিকে। ববি আমাদেরকে জয়েন করছেন উত্তরা, ঢাকা থেকে। ববি একজন এগ্রি এন্টারপ্রেনার এবং ডিরেক্টর অফ SAU 53 লিমিটেড। ববি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো, আপনাদেরকেও শুভেচ্ছা। হ্যালো, শুনতে পাচ্ছেন ববি? জি, শুনতে পাচ্ছি। এরপরে আমাদের সাথে রয়েছেন ভিকজর বুটিকের ওনার ফেরদৌসী আহমেদ। ফেরদৌসী আহমেদ আমাদেরকে জয়েন করছেন ধানমন্ডি, ঢাকা থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর ফেরদৌসী আপা, ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি, ইনশাআল্লাহ। তারপরে আমাদেরকে জয়েন করছেন লন্ডন থেকে শাওন রহমান, ক্লিনিক্যাল পার্টনার এবং ডিরেক্টর অফ স্পেকসেভার্স। শাওন, হ্যালো শাওন। হ্যালো সবাইকে। থ্যাংক ইউ ঝরা ইনভাইট করার জন্য এখানে। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আমাদেরকে সবশেষে জয়েন করছেন আরেকজন বুটিকের ওনার আদিবা সারা হোসেন। আদিবা আমাদেরকে জয়েন করছেন মগবাজার, ঢাকা থেকে এবং আদিবার বুটিকের নাম হচ্ছে রঙিন সুতা। আদিবা, কেমন আছেন আদিবা? আসসালামু আলাইকুম। জি ভালো, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ট্রিওয়ার্সের পক্ষ থেকে। আপনাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। সো আমরা কি সবাইকে শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা আমাদের আয়োজন শুরু করতে পারি। আমরা প্রথমে সানোয়ার হোসেন ববিকে দিয়ে শুরু করছি। ববি, অ্যাকচুয়ালি আমি সবাইকে সেম কোশ্চেন করছি, বাট ববির কাছ থেকে প্রথম এক্সপেক্ট করছি আনসারটা। ববি, আপনারা সবাই ধরেন এই বিজনেস প্ল্যাটফর্মে কিভাবে প্রথম এলেন? হ্যাঁ, যদি আপনার বিজনেস সম্বন্ধে আমাদেরকে একটু সংক্ষেপে কিছু বলেন। ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সেই প্রোগ্রামে বা এই প্ল্যাটফর্মে এই আলাপচারিতায় অংশ নিচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। আমাদের শুরুটা আসলে যেটাকে বলা যায় যে আমার স্টুডেন্ট লাইফ থেকেই এই ইচ্ছে ছিল যে কোনো এন্টারপ্রেনারশিপ বা ব্যবসা ইত্যাদির সাথে জড়িত হওয়ার, এবং তখন থেকে আমার মধ্যে এটা কাজ করতো, যে জন্য গ্রাজুয়েশন করার পর থেকে আমার মধ্যে চেষ্টাটা ছিল। কিন্তু খুবই সময় লেগে যায়, বিষয়টাতে ইনভলভ হওয়ার জন্য অনেকটা সময় লেগে যায়। আমরা পাস করার পর আমি গ্রাজুয়েশন করার পরে আমি MBA করি এবং তখনই আমি একটা মাল্টিন্যাশনাল যুক্ত হয়ে যাই, যে কারণে আমি প্রায় 2007 পর্যন্ত সার্ভিস করা যাকে বলে, এবং সম্পূর্ণ ভিন্ন একটা ট্র্যাকে, ভিন্ন একটা পরিবেশে, ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। তারপরে একটা পর্যায়ে যখন 2010-এর দিকে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের কয়েকজন ফ্রেন্ড যখন আমরা একসাথে হই, তখন আমরা রিয়েলাইজ করা শুরু করি যে আসলে আমরা সবাই কৃষিবিদ, আমরা কৃষি সম্পর্কে পড়ালেখা করেছি এবং আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এই দেশে কৃষিটাই মুখ্য,
এবং সেখানে আমরা একজন কৃষিবিদ হয়ে যখন আমরা কোনো কৃষির জন্য কোনো অবদান রাখতে পারছি না, তখনই আমাদের মধ্যে রিয়েলাইজেশনটা আসে যে উই শুড ডু সামথিং, আমাদের দেশের কৃষি এবং কৃষকের জন্য কিছু করা উচিত, এবং এইটা করতে গেলে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। তখন আমরা সেই চিন্তা থেকেই একটা অ্যাসোসিয়েশনের মতো করি। এই অ্যাসোসিয়েশনটাই পরবর্তীতে 2014 সালে এটা একটা লিমিটেড কোম্পানিতে রূপ নেয়। আমার খুব কাছের এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু আমরা একসাথে এই প্ল্যাটফর্মটা শুরু করি। এবং এটারও একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা অনেকটা এরকম যে তখন বাংলাদেশে এমন একটা সময় চলছিল যে মানুষ জি সরি, হ্যাঁ হ্যাঁ ববি বলেন। জি তখন বাংলাদেশে 2014 বা 2010 থেকেই এমন একটা সময় চলছিল যখন মানুষ বাজার থেকে কোনো সবজি, ফল বা যে কোনো ধরনের কৃষিজাত পণ্য নিরাপদে কিনতে পারত না। কেন? কারণ তখন এত বেশি ভেজাল, এত বেশি কেমিক্যাল, এত বেশি প্রিজারভেটিভ এই সমস্ত পণ্যগুলোতে দেওয়া হতো। পার্টিকুলারলি আমার কথা আমি বলতে পারি যে আমি অন্তত কয়েক বছর ধরে আমি বাজার থেকে যে কোনো ধরনের ফল কেনা আমি বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, বাসার জন্য বা নিজের জন্য বা পরিবারের জন্য কখনোই আমি ওটা কিনতে পারতাম না, বিকজ আমার সবসময় একটা আতঙ্ক কাজ করতো যে এই জিনিসগুলো কিভাবে আমি নিজে খাবো বা আমার ফ্যামিলিকে খাওয়াবো। তো সেই থেকে আমার মধ্যে একটা বা আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসে যে আমরা আমরা কি এরকম কোনো কাজ করতে পারি কিনা যাতে করে পার্টিকুলারলি এই সেক্টরটা, খাবারে ভেজাল বা খাবারে এই যে আমরা বিষ, আমাদের যে প্রচলিত ব্যবসায়ী যারা যারা এইভাবে বিভিন্ন রকমের প্রিজারভেটিভ বা এক্সট্রা এই ধরনের কীটনাশক ইত্যাদি দিচ্ছে, যেটার কোনো মাত্রা নেই, যেটার কোনো রেসিডুয়াল যে ব্যাপারটা থেকে যায়, সেটাকে কিভাবে অ্যাভয়েড করা যায় এবং কিভাবে আমরা শুধু নিজেরা না, আমাদের পারিপার্শ্বিক যারা আছেন, যারা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সবাইকেই যাতে এই সুযোগটা দেওয়া যায়। এই তখন থেকে আমরা এই কাজটা শুরু করি। এবং আমরা খুবই শুনতে খুবই ভালো লাগবে যে আমরা আম দিয়েই শুরু করি। আমরা সারা দেশে দক্ষিণ থেকে উত্তর ইন্টারেস্টিং। যেই আমের আমের যে জোনগুলো আছে, সেই জোনগুলোতে আমরা কিছু কিছু বাগানের সাথে কথা বলা শুরু করি। আমাদের একটা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে এই আম বাগানের আমগুলোকে কিভাবে একটা নির্দিষ্ট ইয়ের প্র্যাকটিসের আওতায় আনা যায়, কিভাবে পর্যাপ্ত পরিমাণে না দিয়ে একটা অপটিমাম লেভেলের কীটনাশক প্রয়োগ করা যায়, এবং সেটা কোন সময় পর্যন্ত সেটা দিলে এবং হারভেস্টের কতদিন আগ পর্যন্ত সেটা বন্ধ করলে আমরা রেসিডুয়াল ইফেক্টটা থাকবে না সেই ফলে, সেটা নিয়ে আমরা কাজ করা শুরু করি। এবং এটা এত ভালো রকম কাজ করা শুরু করে যে আমরা সবার কাছ থেকে খুব অ্যাপ্রিসিয়েশন পেতে থাকি। এবং ক্রমান্বয়ে আম থেকে শুরু করে আমরা আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট, মানে যত ধরনের কৃষি পণ্য হতে পারে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমরা এগুলো সোর্স করতে শুরু করি। এবং এটা অনেকটা কন্ট্রাক্ট ফার্মিং এর মতো করে আমরা যারা বেসিক্যালি এই কাজগুলোর সাথে জড়িত, এই কৃষি উৎপাদন বা বিভিন্ন রকমের ফল ফলাদি বা অন্যান্য পণ্য উৎপাদনের সাথে জড়িত, তাদেরকে আমরা আমাদের একটা একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসি এবং সবাইকে আমরা ট্রেন করি, ডেভেলপ করি এবং তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে এই কাজগুলো এভাবে করা উচিত। এবং সেভাবে যদি করা হয় তাহলে পরে আমরা ঢাকা বা আমাদের যে কমিউনিটি, এই কমিউনিটির মধ্যে আমরা এই প্রোডাক্ট গুলোকে নিয়ে আসতে পারি বিষমুক্ত এবং সেফ ফুড হিসাবে। এবং সেফ এই ফুড গুলোকে আমরা ন্যায্য দামে তাদের কাছ থেকে কিনে নিয়ে এসে আমরা আমাদের কমিউনিটিতে রিটেল করতে পারি। এভাবে আমাদের শুরু এবং এভাবেই আমরা কন্টিনিউ করছি এখনো পর্যন্ত, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা আচ্ছা, দ্যাটস ভেরি গুড। এরকম কিন্তু একটা কিছু থাকা খুব দরকার আমাদের দেশে, কারণ যেভাবে আমরা শুনছি যে খালি ভেজাল খাওয়া খেয়ে খেয়ে মানুষজন সবাই অসুস্থ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপরে আবার ধরেন কেউ বাইরে থেকে দেখতে গেলে পরে তারা মানে ভেজাল ছাড়া যে খাওয়াগুলো খুঁজেন, ফ্রেশ ফ্রেশ ফ্রুট বা ফ্রেশ ভেজিটেবলস, সেগুলো যেমন মার্কেটে পাওয়া নাকি খুবই ডিফিকাল্ট। তো আপনার কাছ থেকে শুনে ভালো লাগলো ববি যে এরকম একটা উদ্যোগ আপনারা নিয়েছেন এবং মানুষ অ্যাপ্রিসিয়েট করছেন। সো এরপরে আমরা জানতে চাইবো ফেরদৌসী আহমেদের কাছ থেকে। ফেরদৌসী আহমেদ, আপনি আমাদেরকে বলুন যে কিভাবে আপনার এই প্ল্যাটফর্মে আসা এবং আপনি আপনার বিজনেস সম্বন্ধে আমাদেরকে একটু বলুন। আচ্ছা, আমি
96-97 এর দিকে, তখন আমি জব করতাম। তো জবের পাশাপাশি এটা এটা আমি কিছুটা হলেও স্টার্ট করি। তখন আসলে এটা আমার একটা অ্যামেচার ছিল, বাট জবের পাশাপাশি এটা করাটা আমার জন্য একেবারেই পসিবল ছিল না, যার জন্য তখন আমি এটাকে স্টপ করে দিই। তো ফাইনালি আমি 2010-এ এটাতে আমি জয়েন করি, এবং 2010-এ আমার অফলাইন ছিল, তারপর অনলাইনে আসি 2013-তে। 13-তে আসার পর থেকে তো এই পর্যন্ত আমরা অনলাইন অফলাইন দুটোতেই চলছি। আর ভিপজিওর কিন্তু একটা নামটা হলো একটা অ্যাব্রিভিয়েটেড একটা ওয়ার্ড। এটার মানেটা অনেকেই বুঝতে পারে না, সেজন্য আমি বলতে চাই। সেটা হলো যে আমাদের ইংরেজির 7টা রঙের ফার্স্ট লেটার মিলিয়ে এই নামটা করা হয়েছে। আচ্ছা। তো এটা আর কি। তো তারপর শুরু তো হয়েছে ওই 2010 থেকে 3 বছর আমরা অফলাইনে করলাম। আর তারপর অনলাইনে যখন 2013 থেকে স্টার্ট করলাম, তখন ফুল ফেজেই অনলাইনে প্লাস অফলাইন দুটাতেই আমরা শুরু করলাম। তো আমাদের কাস্টমাররাও ভালো, এবং আমরা যথেষ্টভাবে চেষ্টা করি তাদেরকে গুড কোয়ালিটির সবকিছু দেওয়ার জন্য, এবং সুন্দর সুন্দর ডিজাইন দেওয়ার জন্য, যাতে করে তারা অ্যাপ্রিসিয়েট করে। এবং আমার মনে হয় আমাদের ডিজাইনগুলো বেশ অ্যাপ্রিসিয়েবল, এবং আমাদের কোয়ালিটিও যথেষ্ট ভালো, কারণ কাস্টমারদের কাছে রিভিউ পাওয়ার পরে এগুলো আমরা বুঝতে পারি। তো আমাদের সাথে কাজ করছে প্রায় ধরেন এখন এখন কাজ করছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে 10 জনের মতো। কিন্তু এর বাইরে যখন আমরা নর্মাল ডেতে ছিলাম, তখন 15 জনের মতো আমরা একসাথে কাজ করতাম। তো এখন আসলে খুব আহ, মানে যেহেতু প্যান্ডামিক, সেজন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে খুব কষ্ট করেই, কারণ বারবার স্যানিটাইজ করা, বারবার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এই সমস্ত বলে বলে কাজ করা, এটা আসলে খুব টাফ। এবং মাস্ক, সবসময় মাস্ক ইউজ করা, এবং কাপড় কিভাবে স্যানিটাইজ করবে সেটাকে বারবার বলে দেওয়া, এই সমস্ত করে আমরা মোটামুটি এখন চলছি। আমাদের সরকার, গভর্নমেন্ট থেকে বলেছে যে অনলাইনে এটা করা পসিবল, অনলাইনে। সুতরাং যেহেতু অনলাইনে ব্যবসাটা উনি করতে বলেছেন, সে সেই সুবাদেই আমরা এই ব্যবসাটা এখন অনলাইনেই শুরু করছি। অফলাইন আমাদের এখন সব বন্ধ বন্ধ করে আমরা অনলাইনেই করছি। আমার সাথে আমার মেয়ে আছে, সে হলো লিড ডিজাইনার। আর আমার ছেলে আছে হেড অফ ডেভেলপমেন্ট, যে সে আচ্ছা। আছে, কাজ করছে। আর আমি পুরাটাই অর্গানাইজ করি। আর কোয়ালিটি, তারপরে অর্গানাইজ কোয়ালিটি প্লাস হলো আপনার আর যাবতীয় যা কিছু আছে সবকিছু আমাকে অর্গানাইজ করতে হয়। তা তো আর অবশ্যই, হ্যাঁ। মোটামুটি বলা চলে যে এটা আমাদের এখন একটা ফ্যামিলি বিজনেসের মতো হয়ে গেছে। আমি যখন আচ্ছা। 96-এ স্টার্ট করি তখন ছিল অ্যামেচার, এখন আমি প্রফেশনালি নিয়ে নিয়েছি। এবং আচ্ছা। আমি চাই আমার কাস্টমাররা যেন খুব ভালো কোয়ালিটি কিছু, ভালো ডিজাইনের কিছু পান আমাদের কাছ থেকে। অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। এটা তো সবারই কাম্য, তাই না? যেহেতু জি, সবাই, নিশ্চয়ই। আমরা যদি চিন্তা করেন একটা ভালো জিনিস, একটা জিনিস পছন্দ করলাম কোনো একটা বুটিক থেকে বা কোনো একটা শপ থেকে, সেখানে জি, সেটা যদি কোয়ালিটি ভালো না হয়, তাহলে তো আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না যে কি কিনলাম, অফকোর্স, তাই না? 2 দিন পরে অফকোর্স। যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে এই না, জিনিসের মানে কি? জি, এই এই জন্য অবশ্য আমরা বেশ ইয়েতেই আছি, কারণ আমার কাস্টমার কোনোদিন আমাদের কোয়ালিটি সম্পর্কে কোনো ধরনের কোনো অবজেকশন দেয়নি এই পর্যন্ত। দুই একজন ধরেন আমার আমার পেজে প্রায় প্রায় ধরেন আচ্ছা, দুই আমি রকমের। ফেরদৌসী আপা, এই হ্যাঁ, কোয়েশ্চেনটা জি। কিন্তু আমি পরে করব ভাবছিলাম। আচ্ছা কোয়ালিটি আচ্ছা, ঠিক নিয়ে আছে। আপনাদের। ওকে হ্যাঁ, ওকে, তাহলে ঠিক এটা আছে। আমরা পরে আসি। আমি হ্যাঁ একটু হ্যাঁ, শাওনের কাছ থেকে শুনি, আদিবার কাছ থেকে শুনি, তারপর আমরা এই কোয়েশ্চেনে যাচ্ছি। ইজ দ্যাট ওকে? ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শাওন আমাদের সাথে রয়েছেন। শাওন, শাওন রহমান। শাওন, আপনি আমাদেরকে বলেন একটু যে আপনার বিজনেসে কিভাবে আসা, এবং আপনি আম একটু আপনার বিজনেস সম্বন্ধে আমাদেরকে বলুন। থ্যাংক ইউ ঝরা। আর সবাইকে হ্যালো বলছি। আহ, আমি অ্যাকচুয়ালি কোয়ালিফাই করলাম অ্যাজ এন অপটোমেট্রিস্ট, তারপরে স্পেশালাইজ করলাম পিডিয়াট্রিকের উপর অ্যান্ড গ্লোকোমার উপর। তারপর আমি এখন বলতে গেলে কি, যে প্র্যাকটিসে আছি, যেখান থেকে শুরু করেছি, এখানেই আমার প্রি রেজিস্ট্রেশন হয়েছিল। সো সবকিছু প্রথমেই এখান থেকে শুরু। তো তার ওটা করার পরে আমি লো কামিং করতাম, যেটা নাকি ডিফারেন্ট প্র্যাকটিসে যাওয়া হতো। বাট যখনই এই প্র্যাকটিসে আবার লো কামিং এর জন্য এখানে আসা হতো, তখনই মনে হতো যে নিজের থেকে যে আমি আবার নিজের একটা কিছুতে ফিরে আসছি। তো আই অলওয়েজ গো, যখন একটা প্র্যাকটিস নিতে চাই, নিজের একটা সার্জারি, এখানে আমাদের এখানে ঠিক সার্জারি বলে না, কিন্তু বাংলাদেশে আই থিঙ্ক এটা সার্জারি বলে।
কিন্তু সবসময় আমার মনে হতো যে প্র্যাকটিস নিলে এই ধরনের বা এই প্র্যাকটিসটাই নিতে চাই। তো আল্লাহর একটা about 17 years later এরকম একটা অপরচুনিটি হলো যে এখানকার যে নাকি ক্লিনিক্যাল ডাইরেক্টর ও রিটায়ার করছিল, সো এই প্র্যাকটিসটা 27 years old, তখন আমাকে অ্যাপ্রোচ করলো যে আমি এটা নিতে চাচ্ছি কিনা। ইট ওয়াজ আ গ্রেট অনার ফর মি বিকজ অনেকেই এটার পেছনে বা অনেক অনেক কষ্ট করে পাওয়া যায় না, সো ইট ওয়াজ এক্সট্রিমলি গ্রেট অনার। কিন্তু আমি তবুও কিছুদিন নিয়েছি চিন্তা করার জন্য, আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আর আমি যেটা করছিলাম লোকামিং করছিলাম, ডিফারেন্ট প্র্যাকটিসে যাচ্ছিলাম, এন্ড আই ওয়াজ কোয়াইট হ্যাপি, আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট। কিন্তু সবসময় নিজের ভেতরে একটা ইয়ে হতো যে আমি আরো কিছু চাই, আরো কিছু করতে চাই। এন্ড আমি নিজের নিজের যখন চিন্তা করি তখন মনে করি সবসময় আমার একটা ল্যাক ছিল যে ক্লিনিক্যালের সাথে সাথে আমি ম্যানেজমেন্ট বা অন্যান্য পিপল ম্যানেজমেন্ট, আই এম কোয়াইট আ পিপল ওরিয়েন্টেড পারসন। সো এটার জন্য আমি মনে করলাম যে না, আমার হাজবেন্ডের অনেক সাপোর্ট পেলাম। পরে তখন আই স্টার্টেড দিস প্র্যাকটিস এখন 2 বছর 4 মাস হলো। সো 2018 এপ্রিলে অ্যাকচুয়ালি এটা জয়েন করা হলো। তো আমাদের এই ক্লিনিকে এই প্র্যাকটিসে 6টা থেকে 7টা ক্লিনিক ম্যানেজ করতে হয়। আর আমার মতো আরো লোকামকে আরো বা অপটিশিয়ানকে আমার এমপ্লয় করতে হয়। তো সব মিলিয়ে সবকিছু ক্লিনিক্যাল সাইড, তারপরে এই অ্যাসিস্ট্যান্ট সাইড, সবকিছু নিয়ে এখানে হচ্ছে আমাদের কতজন, 46 স্টাফ। তারপরে হ্যাঁ বেশ বড় প্র্যাকটিস। এটা সাইডে অবশ্য আমাদের একটা, যেটা নাকি আমি স্পেশালাইজ করি না, কিন্তু আমাদের একটা হিয়ারিং বিজনেস আছে within the practice. So it's more like a health center. এটা শুধু চোখের প্রেসক্রিপশন গ্লাসের শুধু না, আমরা হচ্ছি the GP of the eyes. আমরা সম্পূর্ণ একটা হেলথ সম্পূর্ণ নিয়ে এই প্র্যাকটিসটা। আচ্ছা, গুড, ভালো। আমরা অনেক কিছু জানতে পারছি আজকে আপনাদের সম্বন্ধে। আমি নিজেকে খুবই মানে কি বলবো ফরচুনেট মনে করছি। তো যাই হোক, কারণ ভালো লাগলো শুনে যে হ্যাঁ আপনি ছোট ছোট বাচ্চা নিয়েও যে এরকম একটা বিজনেসে এসেছেন, এবং আপনার নিশ্চয়ই অনেক টাইম ডেডিকেট করতে হচ্ছে, তাই না? একটা বিজনেস এস্টাবলিশ করা এবং তার পিছনে টাইম দেওয়া, এটা তো একটা হিউজ ব্যাপার। মোরওভার এটা হচ্ছে এস্টাবলিশ বিজনেস, এস্টাবলিশ যেহেতু, তো এই জন্য এটা মানে সবকিছু চলছে, আমার জন্য কোনো কিছুই থেমে ছিল না। তো আমার হ্যাঁ, তার মানে আপনি রেডিমেডটাই পেয়েছেন। একটা বলেন ইংলিশে thrown in the deep end, আমি ওভাবেই শিখেছি, I was thrown in the deep end। গুড। এরপরে হচ্ছে আদিবার কাছ থেকে শুরু। আদিবা, আপনি কিভাবে বিজনেসে আসলেন এবং আপনার বিজনেস সম্বন্ধে আমাদেরকে একটু বলুন। আদিবা, আদিবার নেটওয়ার্কে বোধহয় একটু প্রবলেম হচ্ছে। আদিবা, আমাদের শুনতে পাচ্ছেন? আদিবা, হ্যালো আদিবা। আদিবাকে বোধহয় আমরা হারিয়ে ফেললাম কিনা জানি না। ঠিক আছে, আমরা একটু পরে আবার আদিবার কাছে ফিরে আসছি যখন নেটওয়ার্ক। আদিবা, হ্যাঁ ঝড়া, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আমার আসলে নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, আমি তার জন্য খুবই দুঃখিত। না, কোনো অসুবিধা নেই, এটা হতেই পারে। আমরা সবাই এভাবেই ধরে নিই, কারণ আমরা এক একজন এক এক প্রান্ত থেকে জয়েন করেছি, তাই না? তো যতটুকু সম্ভব হবে ততটুকুই আমরা এখানে প্রডিউস করার চেষ্টা করব। আদিবা, আপনার সম্বন্ধে একটু জানি, আপনার বিজনেস নিয়ে। আমার বিজনেসটা বলতে গেলে মানে শুরু হয়েছে একদমই হঠাৎ করে, ছোট করে, মানে কোনো প্ল্যান ছাড়া, এবং শুরু হয়েছে বলতে গেলে আজ থেকে প্রায় 10-12 বছর আগে। 10-12 বছর আগে আমার মেইনলি বুকে আছে হচ্ছে সব মেয়েদের ড্রেস, সালোয়ার কামিজ, সব টাইপের, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, এই টাইপের সব আইটেম নিয়ে আমি আসলে কাজ করি। তো প্রথমে একদমই হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া
আমি তখন যে ড্রেসগুলো নিজেরা পরতাম, নিজেই ডিজাইন করে পরতাম, তো সেগুলো সবাই খুব পছন্দ করতো। মানে আমার ফ্রেন্ডসরা, ফ্যামিলি মেম্বাররা। তো তখন আসলে লেখাটাই আর কি তখন চিন্তা কি হঠাৎ করে মনে হলো, এবং প্রথমে খুব ছোট করে 15-20টার মতো ড্রেস বানিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মধ্যে। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি পাচ্ছি। আমরাও পাচ্ছি। শুনতে পাচ্ছি আমি আদিবা? পাচ্ছি আদিবা। আমাকে শুনতে আদিবা শুনতে পাচ্ছি, আপনি ক্যারি অন করেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা আমরা আদিবা, ঝরা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আদিবা আপনার কথা ভেঙে যাচ্ছে, আমি ভেঙে যাচ্ছে আদিবা। আচ্ছা, আমি খুবই দুঃখিত আসলে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি ক্যারি অন করেন যেটা বলছিলেন। জি, একদম ছোট আমার বন্ধুদের মধ্যে এবং ফ্রেন্ডদের মধ্যে, এবং সবাই খুব মানে উৎসাহ দেয়, এবং আমার ড্রেসগুলা খুবই অল্পতেই সবাই খুব পছন্দ করে এবং ড্রেসগুলো সেল হয়ে যায়। তারপরে আস্তে আস্তে যখন বললাম, এবং এরপরে এগুলোর উপরে আমি বাংলাদেশ সংস্থা, ওখানে কোর্স করি। তো ওখানে কোর্সের মাধ্যমে আসলে আমি অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি। তারপরে আস্তে আস্তে দেখলাম যে যেহেতু একটা সর্বত্র নারী উদ্যোক্তাদের নিয়ে মেলা করতো, এবং তারপরে আমি সেখানে জয়েন করি, এবং জয়েন করে দেখলাম যে না, মানুষ আমার ড্রেসগুলোকে খুব পছন্দ করছে, এবং আমার একটা নির্দিষ্ট কাস্টমার বেস আসলে মানে ওই চিন্তা থেকে যখন দেখলাম যে ডিমান্ড বেস সম্পূর্ণ ফ্যাক্ট করে আর হচ্ছিল না, তো সেখান থেকেই আর কি শুরু। তো এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ শোরুম আছে, ফ্যাক্টরি আছে, ওয়ার্কাররা কাজ করছেন, এবং সবার উৎসাহে ভালোই আগ্রহ পাচ্ছি, এবং কাজ চলছে। দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, না খুব ভালো লাগলো আদিবা, যদিও আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছিল, আমরা পুরোটা শুনতে পারিনি, বাট বুঝেছি যে আপনি একদম জিরো থেকে শুরু করেছেন বিজনেস। প্রথমে শুরু করেছেন আপনার ফ্যামিলির মাধ্যমে, তারপর আস্তে আস্তে ওয়াইডার অ্যাসপেক্টে এটার ইয়ে হয়েছে, তাই তো আদিবা? হ্যাঁ, আচ্ছা আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা কোয়ালিটি মেইনটেনেন্সে যাই, যেটা ফেরদৌসী আপা বলছিলেন। আমি সরি আপনাকে তখন বলেছি, যেহেতু আমি এখন এটা বলবো, তো এই কোয়েশ্চেনটা করবো, সবার কাছ থেকে আমরা জানবো। তো এখন আমি শুরু করতে চাচ্ছি যে ফেরদৌসী আপা আপনি বলেন যেটা বলছিলেন কোয়ালিটি মেইনটেনেন্স নিয়ে। হ্যাঁ, কোয়ালিটির ব্যাপারে আমাদের প্রথমে ফ্যাব্রিক কোয়ালিটি দেখতে হয়। তারপরে প্রাইমারি স্টেজে আমি তো ব্লক দিয়ে শুরু করি। ব্লকের তখন আমাকে দেখতে হতো ব্লকগুলো ঠিক মতো হচ্ছে কিনা, ব্লকের কোয়ালিটি কেমন, কাপড়ের কোয়ালিটিটা ভালো কিনা, এগুলো দেখতে। পরবর্তীতে ব্লক করাটা আমি একদম পুরোটাই ছেড়ে দিলাম, কারণ এত বেশি, যেহেতু অনলাইনে আমাদের একটা অনলাইনের বিজনেসটাই আমাদের মেইন এখন। তো অনলাইনে এত বেশি কপি হয়, যার জন্য ব্লগটা খুব ইজিলি করতে পারে বলেই আমি ব্লগটা একদম পুরোপুরি ছেড়ে দিয়ে কিছু স্ক্রিন প্রিন্ট, তার সাথে কিছু অন্যান্য ডিজাইন মিলিয়ে, অন্যান্য ম্যাটেরিয়ালস মিলিয়ে ডিজাইন করি, যেটা ডিজাইনার কালেকশনস হিসেবে আমরা কিছু কিছু ড্রেস সেল করি। সেগুলোর মধ্যে আমাদের সবটাই নিজস্ব তৈরি থাকে, সবটাই নিজস্ব, ফ্যাব্রিকটা ছাড়া। ফ্যাব্রিকটার ব্যাপারে আমরা একদম কোনোভাবেই এটার সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আমাদের যে সাপ্লায়ার আছে, সাপ্লায়ার সাথে আমাদের সেরকম বলাই আছে, এবং যখন নতুন কোনো ফ্যাব্রিক আমরা ইউজ করি তখনই সাপ্লায়ারকে প্রথমেই আমরা বলে দিই যে এটা কিন্তু এই ফ্যাব্রিকই হবে, এই কালার হবে, এর বাইরে কোনো কিছু হবে না, এর বাইরে কিছু হলে আমরা সেটা অ্যালাউ করবো না, আমাদের কাছে অ্যালাউ হবে না। সো আমাদের কাছে কোয়ালিটি অবশ্যই মেইন একটা জিনিস, এবং আমাদের কাস্টমাররা যারা আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নেন, তারা প্রত্যেকেই আমাদের কোয়ালিটি সম্পর্কে খুব ভালো রিভিউ দেন সবসময়।
কারণ ওনারা জানে যে, আর এবং শুধু তাই না, তারা এমন ভাবেও বলেন যে আহ, এই পেজ থেকে যারা কাপড় নিবে, যে ড্রেস নিবে, তাদের জন্য কোয়ালিটির ব্যাপারে একেবারে এনশিওর করে নিতে পারবে। এটা আচ্ছা এটা আচ্ছা সবসময় তারা বলে। তো যার জন্য আমি তো খুবই হ্যাপি আমার কাস্টমারদেরকে নিয়ে, কারণ আমি সবসময় এই জিনিসগুলো লক্ষ্য রাখি বলেই হুম, হয়তোবা সেই জন্য এই রিভিউ গুলো আমি পাই। তো আচ্ছা আর আদার্স যে অন্যান্য যে ম্যাটেরিয়াল গুলো আমরা দিই, সেগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি। যদি আমরা কোনো ডিজাইন কিছু করি, সেগুলো নিজেরা প্রথমে তৈরি করি, নিজের হাতে তৈরি করে তারপর আমরা আহ, আমাদের যে সাপ্লায়ার আছে তাদেরকে দিয়ে দিই, আপনারা এখন এইভাবে করবেন, এর বাইরে কিছু হবে না। সো কোয়ালিটি মেইন একটা জিনিস এই ব্যবসার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমরা এখান থেকে ভিউয়ার্সদের কাছ থেকে অনেক কমেন্টস পাচ্ছি, তো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। যেমন এখানে ফরিদা আহমেদ বলেছেন, ভেরি ওয়েল সেড ফেরদৌসী আহমেদ, আহ, থ্যাংক ইউ। শাকিরা ওয়ার্দাসিনী, ভেরি ওয়েল সেড সানোয়ার হোসেন, ফেরদৌসী আহমেদ, কিপিটা, ওয়েল ডান, শাওন, তারপরে হচ্ছে এখানে ব্রিলিয়ান্ট আদিবা। সো এই আর কি, ভিউয়ার্সরা দেখছেন আমাদেরকে। সো চলুন আমরা কন্টিনিউ করি। তো এবার ববির কাছে আসছি। ববি, আপনি একটু কোয়ালিটি মেনটেনেন্স নিয়ে আমাদেরকে বলুন আপনার প্রোডাক্টের। জি জি ধন্যবাদ। আসলে আমাদের প্রোডাক্ট গুলোই এমন, আমরা যেহেতু আমাদের প্রোডাক্ট গুলো মানুষ সরাসরি কনজিউম করে, তো এবং প্রোডাক্টের ক্যাটাগরিটাই হচ্ছে সেফ ফুড। সো সেফ ফুড নিয়ে যেহেতু আমরা কাজ করি, তো আমরা কোয়ালিটিটা, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং কোয়ালিটি ইন টার্মস অফ হাইজিন অ্যান্ড in terms of hygiene and purity. হুম তো ডেফিনেটলি এটা পিওর হতে হবে, স্বাস্থ্যসম্মত হতে হবে, এবং এটা অথেন্টিক একটা সোর্স থেকে হতে হবে। যে কারণে আমরা যাদের সাথে কন্ট্রাক্ট ফার্মিং করি, সে আমাদের ডেইরি ফ্রেশ মিল, আমরা যে ফার্মের সাথে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে আছি, আমরা নিয়মিত তাদের সাথে যে লিয়াজোটা মেনটেন করি, তাদের ওভারঅল প্রোডাকশন যে ফ্যাসিলিটিটা, এটা আমরা নিয়মিত ভিজিট করি, এবং আমাদের সাথে তাদের একটা সার্বক্ষণিক একটা পারস্পরিক একটা মানে লেনদেন থাকে, এবং তাদের হ্যাঁ সাথে একটা যোগাযোগ রাখতে হয়। হ্যাঁ সো দ্যাট, কারণে এগুলো হচ্ছে ডেইলি প্রোডাকশনের ব্যাপার, প্রতিদিন সকালে বিকালে প্রোডাকশন হচ্ছে, এগুলোকে কিভাবে সংগ্রহ করা হচ্ছে, কিভাবে প্যাকিং করা হচ্ছে, এবং কিভাবে এগুলোকে সাপ্লাই চেইনে দেওয়া হচ্ছে, সেই হুম বিষয়গুলোকে মনিটর করতে হয়। এবং সেই একই কথা প্রযোজ্য অন্যান্য আইটেমের জন্য, যেমন এই শীতকালে যে যশোরে যে পাটালি গুড়টা তৈরি হয়, অথবা যারা আমাদের জন্য ঘি তৈরি করেন সে পাবনাতে, অথবা ওই যশোরে যে যিনি গুড় তৈরি করেন যে ফার্মাররা, তাদের সাথেও আমাদের ঠিক একই ধরনের এগ্রিমেন্ট আমাদের থাকে, যে আমরা যেটা বলি যে আপনার প্রোডাক্টটা জেনুইন হতে হবে প্রথমত। হুম যেমন খেজুরের গুড়টা তৈরি করার জন্য শুধুমাত্র খেজুরের রসটাই এখানে ব্যবহার করতে হবে, এখানে অন্য আর কিছু না। এতে করে এই খেজুরের গুড়টার চেহারা যাই হোক, এটার হুম লুক যাই হোক, এটার টেস্টটা যেন ওভারঅল সেম থাকে, তাই অ্যাপিয়ারেন্স না? যেটাই হোক, হ্যাঁ ডাজন্ট কোয়ালিটি, ম্যাটার। ইয়েস। হ্যাঁ আমরা ওই বিষয়টাই আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং এইভাবে তাদেরকে মানসিক ভাবে আমরা প্রস্তুত করার চেষ্টা করছি, এবং অলরেডি দে হ্যাভ বিন আমাদের সাথেই তারা অলরেডি একাত্মতা ঘোষণা করেছে। এবং যেহেতু ব্যবসা, এটা তাদের জন্য একটা বিগ ভলিউমের ব্যাপার। আমরা হয়তো খুব বেশি পরিমাণ ক্লায়েন্টকে হয়তো ক্যাটার করতে পারি না, বাট তাদেরকে তো বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে মানে ক্যাটার করতে হয়। সো সেই বিষয়টা এরকম যে আমাদের জন্য তারা একরকম করে করবেন, আর অন্যদের জন্য হয়তো অন্যরকম করে করেন, কিন্তু সেই বিষয়টা আমাদের আওতার বাইরে। তো এইভাবে আমরা প্রত্যেককে আমাদের একটা রুলস অফ প্রসিডিওরের মধ্যে আনতে চাই, এবং এনেছিও অলরেডি। এবং হুম আমাদের ক্লায়েন্টরাও এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন, এবং তারা খুব বিশ্বস্ততার সাথে আমাদের সাথে মানে রিলেটেড আছেন। এবং হুম আপনার জেনে ভালো লাগবে যে কথার কথা যেটা হচ্ছে, সামনে কোরবানি ঈদ আছে, জি এই উপলক্ষে আমরা কিন্তু গরু এবার করিনি। আচ্ছা আমাদের কোনো ওরকম কোনো প্ল্যানিং ছিল না। But আমাদের যারা ক্লায়েন্ট আছেন বা যারা গ্রাহক আছেন, তারা কিন্তু নিজে থেকেই আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে আপনাদের উপর আমাদের সেই বিশ্বস্ততা আছে, তো আচ্ছা আপনারা দয়া করে আমাদেরকে এরকম
সোর্স করে দিন। তো এই যে বিষয়গুলো এগুলো খুবই অ্যাপ্রিসিয়েটিভ এবং হ্যাঁ, আমরা খুব অবশ্যই। এনজয় করি এবং আমাদের নিজেদের জন্য ভালো লাগে কাজগুলো করতে। হ্যাঁ, সো এটা দ্যাটস দ্য ওয়ে আমরা কিভাবে। হুম, না খুবই ভালো। হ্যাঁ, তো আমরা এখন সবাই জানছি। তো আমি তো বাইরে থাকি, এনিওয়ে দেশে গেলে হয়তো আমরা আপনাদের কাছ থেকেই মানে প্রোডাক্টস নিতে পারবো যেগুলো আমাদের দরকার, তাই না? আর যারা দেশে এক্স্যাক্টলি। থাকেন তারা তো আপনার অবশ্যই। জেনে ভালো লাগবে হ্যাঁ, জি, বলেন। আপনার জেনে ভালো লাগবে যে অলরেডি আমরা হয়তো প্রপার চ্যানেলে দেশের বাইরে পাঠাতে পারছি না, হুম, বাট দেশের বাইরে যেমন লন্ডনে, অস্ট্রেলিয়াতে বা বিভিন্ন আরো বিভিন্ন দেশে যারা আমাদের পরিচিত জনরা থাকেন, তারা যখন দেশে আসেন এমনও হয়ে থাকে যে আমাদের এই ছোট ভাই বা ছোট বোন ইউনিভার্সিটি থেকে পাশ করা বা পরিচিত, তারা হয়তো আগে থেকেই দেশে আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করেন যে আচ্ছা ববি ভাই আচ্ছা। আসছি আমরা, এই হ্যাঁ, জিনিসটা বা ওই জিনিসটা আমাদের জন্য রেডি রাখবেন, আমরা যাতে এসে পাই। বা বাহ, শীত শেষ হয়ে যাচ্ছে, তারা বলছেন যে ববি ভাই এসে কি পাবো তো, দুধটা পাবো তো, বা ঘিটা কি পাওয়া যাবে কিনা। আমি বলেছি না ঠিক আছে, আমি তোমার জন্য রেখে দেবো বা আপনাদের জন্য রেখে দেবো। তো এইভাবে যাচ্ছে। আচ্ছা। বাট আমাদের পরিকল্পনা আছে আমরা কিভাবে অ্যাটলিস্ট নন পেরিশেবল আইটেম গুলোকে কিভাবে দেশের বাইরে হুম, যারা আপনারা বিদেশে থাকেন, একটা export, অন্যরকম একটা কমিউনিটিতে বাংলাদেশের এই হেরিটেজ আইটেম গুলোকে বা হেরিটেজ এই ডেলিকেসি গুলো আপনারা নিতে পারেন না, আপনাদের জন্য আমাদের চেষ্টা থাকবে যে so that আমরা যাতে আপনাদের ডোর স্টেপেও এগুলো পৌঁছে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই। আহ, তাহলে তো এবং খুবই এই ভালো হয়, ক্ষেত্রে বলেন। আপনাদের আপনাদের কোঅপারেশনও আমি চাই, যাতে করে হ্যাঁ, হ্যাঁ। আপনাদের হেল্প নিয়েও আমরা এটা করতে পারি। ও ডেফিনেটলি, আহ, হ্যাঁ। প্লিজ আমাদের বলবেন যদি কোনো হেল্প লাগে। অবশ্যই জি আমি আছি। অবশ্যই হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, এবার আদিবার কাছ থেকে শুনি। আদিবা, মেইনটেনেন্স নিয়ে, কোয়ালিটি মেইনটেনেন্স। মেইনটেনেন্স নিয়ে আমি আমার কথা বলবো। আমার তো মেইনলি ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট এবং এমব্রয়ডারি। তো প্রথমেই আমরা যেটা স্ক্রিন প্রিন্ট এবং ব্লক প্রিন্ট করি, কেমিক্যালটা আমরা সম্পূর্ণ বাইরে থেকে আনি। রং এবং কেমিক্যাল এটা টোটালি আমরা এক্সপোর্ট কোয়ালিটির ব্যবহার করি, কারণ না যায় এবং যাতে রেগুলার আপনার সাথে থাকে। তো প্রথমেই হচ্ছে আমাকে কালার গ্যারান্টি হুম, এনশিওর করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রং একদমই এক্সপোর্ট কোয়ালিটির ভালো রং, যেগুলো প্রোডাক্ট গুলা তারা কিনে খুবই হ্যাপি হচ্ছেন এবং তারা বছর বছরই কিনছেন। সো আমরা এইভাবে আসলে কোয়ারেন্টাইন করি। আর মেটেরিয়ালের কথা যদি বলেন, কাপড়ের ক্ষেত্রে যেটা, সেই কাপড়গুলো আমরা দেশীয় প্রোডাক্টও ব্যবহার করছি এবং হচ্ছে কিছু বাইরের প্রোডাক্টও ব্যবহার করি, যেটা র কাপড়টা হয়। তো আমরা কাজ করার আগে আগে কাপড়টাকে ওয়াশ করে নিই, কাপড়টাকে সম্পূর্ণ ওয়াশ করে নিয়ে তারপরে আমরা সেটার মধ্যে কাজ শুরু করি। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে আমাদের কোয়ালিটিটাকে মেনটেন করতে চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। না, আমাকে হ্যাঁ শুনতে অবশ্যই। পাচ্ছেন আপনারা হ্যাঁ, প্রপারলি? এখন আমরা শুনতে পাচ্ছি আদিবা। হ্যাঁ, হোপফুলি আর প্রবলেম থ্যাংক হবে ইউ, না। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। তো শাওনের কাছ থ্যাংক থেকে ইউ। জানতে চাই, শাওনের তো এই বিষয়ে বোধহয় মেইনটেনেন্সের কোনো ইয়ে নেই না? শাওন, আপনাকে কি আমি সেম কোয়েশ্চেন করতে পারি নাকি না ডিফারেন্ট কোয়েশ্চেন? না, I think Chora, it's a খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আচ্ছা, ও দ্যাটস আমাদের গুড। জন্য। হ্যাঁ, প্লিজ তাহলে আপনি জয়েন করুন। কারণ আমরা একটা হ্যাঁ কারণ আমরা একটা ইউনিক একটা সিচুয়েশনে আছি, যেটা নাকি আমার ক্লিনিকটা হচ্ছে হেলথ কেয়ার হুম, as well as retail. আর এটার জন্য কোয়ালিটি কন্ট্রোল ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যান্ড আচ্ছা রিটেল কেন? কারণ আমরা ডিসপেন্সিং গ্লাসেসও করি, তো আবার এটা হেলথ কেয়ার। সো আমাদের এমন কি আছে যে একটা একটা প্ল্যাটফর্ম আছে যেখানে পেশেন্টরা এখান থেকে যাওয়ার পরে, অ্যাজ ইউ নো, এই কান্ট্রিতে তো এগুলি খুবই মানে ইম্পর্টেন্ট যে পেশেন্ট কেয়ার কিভাবে হচ্ছে, হুম, ঠিক মতো নেওয়া হচ্ছে কিনা, কারণ লিটিগেশন সে অনেক কিছু আছে। সেই তো এটার জন্য পেশেন্টরা এখান থেকে যাওয়ার পরে দে অলওয়েজ গেট, তারা একটা ইমেল বা একটা টেক্সট মেসেজে তোমার তোমার এখানকার সার্ভিস বা এখানকার হেলথ চেক বা এখানকার সবকিছু তোমার কেমন লেগেছে বা কেমন করে হচ্ছে, বা তোমরা কোনো কিছু যে ডিসস্যাটিসফাইড কিনা। তো ওটার জন্য তখন তারা একটা একটা গ্রেডিং করে। সো ওইটাতে
আমরা মাশাআল্লাহ খুবই হাই স্কোর 300 ছিল, 300 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। তো একটা জিনিস আল্লাহর রহমতে আমরা থ্রু আউট দ্য প্যান্ডামিক, থ্রু আউট এই কোভিড লকডাউন, আমরা তো 7 days a week খোলা ছিলাম to take care of our patients, যারা নাকি হসপিটালে যেতে পারছে না তারা আমাদের এখানে আসছে, তারপরে যাদের নাকি চশমা ভেঙে গেছে বা যাদের নাকি চোখের কোনো সমস্যা সব এখানে আসছে। সো শুধু ওটার জন্য না, ইট ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের চশমা বা গ্লাসেস কোয়ালিটি খুব ভালো থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ the health side of it. So দুটা জিনিসই আমাদের মেনটেন করতে হয়। সেটা জন্য it is a very unique, very difficult situation. কারণ আমরা NHS, এখানকার ন্যাশনাল হেলথ অর্গানাইজেশন, ওদেরকেও আমাদের আনসার করতে হয়, আবার সব এখানকার গভর্নিং বডিকেও আনসার করতে হয়। সো উই হ্যাভ টু মেনটেন আ ভেরি এক্সেলেন্স হাই লেভেল অফ সার্ভিস এন্ড কোয়ালিটি, আদারওয়াইজ অ্যাবসলিউটলি হাইলি পেনালাইজড। সেই না, থ্যাংক ইউ শাওন। হ্যাঁ, অবশ্যই জেনে ভালো লাগলো যে হ্যাঁ আপনারা তো ওই সাইডটাও দেখেন যে চশমা ধরেন মানুষ আসে, তাই না, পারচেস করতে আপনাদের ওখান থেকে। এটা আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম। তো না, থ্যাঙ্কস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোভিড-19 কে নিয়ে। এই কোভিড-19 এর কারণে শাওনকে দিয়ে যদি শুরু করি, শাওন, আপনাদের এই যে কোভিড-19 এর সময় ধরেন ডেন্টিস্ট্রি, তারপর অন্যান্য অপটিক শপগুলো যেমন বন্ধ ছিল, হ্যাঁ, লকডাউনের সময়, স্পেশালি লকডাউনের সময় আমাদের যখন লকডাউন ছিল তখন এই সবগুলো তো বন্ধ ছিল বা ডেন্টিস্ট্রি বন্ধ ছিল। আপনাদের স্পেস সেভার্স কেন খোলা ছিল? এই হেলথ কেয়ারের কারণে? ঝরা, it's an extremely good question, খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এন্ড এটার জন্যই তো আমরা একটা কন্ট্রাক্ট আছে NHS এর সাথে, যেটা নাকি আমাদের লাকি আমরা হচ্ছে চোখের চোখ দেখানোর জন্য পেশেন্টরা অন্য কোথাও যায় না। তো শুধু চশমাই না, আমাদের একটা কন্ট্রাক্ট আছে যেখানে নাকি এনি আই হেলথ রিলেটেড কন্ডিশন, এন্ড আপনারা হয়তো জানেন যে চোখের মাধ্যমে অনেক কিছু বোঝা যায় মানুষের জেনারেল সিস্টেমিক হেলথের উপর। তো ওটার জন্য আমাদের একটা সিস্টেম আছে, যেমন পিপল যাদের নাকি কোনো চোখের যে কোনো সমস্যা তারা এখানে আসতে পারে। তো এমনও হয়েছে যে এই লকডাউনের সময় আমরা কেন খোলা ছিলাম, ইটস বিকজ যারা নাকি হসপিটালে যাওয়ার কথা চোখের কোনো একটা সিভিয়ার একটা অ্যাকিউট সমস্যা নিয়ে হসপিটাল, আইদার তারা বিকজ এত বিজি ছিল যে তারা দেখতে পারছিল না, অথবা অনেক ডিপার্টমেন্ট বন্ধ ছিল, চোখেরও অনেক ডিপার্টমেন্ট বন্ধ ছিল, তো ওরা আমার কাছে আসতো। তো এমন একটা সিচুয়েশন ছিল যেখানে নাকি একটা ছেলে, একটা 28-year-old ছেলে, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল চোখের বাসায়। তো ও হসপিটালে গিয়েছিল A&E তে। তো A&E ডক্টর ওখানে দেখে বলেছিল না সবকিছু ঠিক আছে, বাট ইউ নিড মোর স্পেশালিস্ট অপথলমোলজিক্যাল অপিনিয়ন। তো তারপর বললো যে তুমি বাসায় চলে যাও, আর তোমাকে আমরা তারপর ডাকবো ওই অপথলমোলজি ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। তারপর তো 2-3 দিন ওয়েট করলো। আনফরচুনেটলি ওদের NHS এর দোষ না, বিকজ তারা এত একটা ডিফিকাল্ট সিচুয়েশন এই 3-4 মাস কাটাতে হয়েছে। তারপর ফাইনালি ওই ছেলেটা, আমারও পেশেন্ট না, সে আমাকে তারপরে ফোন দিল। আমি ওর সিমটমস বুঝে বললাম যে তুমি স্ট্রেট ওয়ে তুমি আসো। লাকিলি আমি ক্লিনিকে ছিলাম, তুমি আসো। এমনও আমি তো ফুলি বুক, বাট তবুও তোমাকে আমি দেখবো, তুমি যদি মাইন্ড না করো ওয়েট করতে। তো আসার পরে সবকিছু পরীক্ষা করার পরে দেখলাম ওর রেটিনা ছিঁড়ে গিয়েছে, ওর রেটিনা পিছনে ছিঁড়ে গিয়েছে। তো এটা যদি ও না আসতো, আর যদি he left it, then it would have been extremely sight-threatening situation. তো তারপরে ওটা দেখার পরে ওকে আমি রাইট চ্যানেলে, আর আমি তো ডাইরেক্টলি তখন রেফার করতে পারি, রাইট চ্যানেলে হসপিটালে রাইট ইয়েতে গিয়ে রেফার করা হলো, তারপর অপারেশন করা হলো। আর what was really good, কিছুদিন আগে ও আমাকে ফোন করে বললো যে থ্যাংক ইউ সো মাচ, যে এটা করাতে এখন আমার চোখের এটা এরকম বেঁচে গিয়েছে। তো এরকম আপনাকে কি বলবো যে এই লকডাউনে অনেকেরই পেশেন্ট আমরা দেখছি যাদের নাকি শুধু আইসাইট না, যাদের নাকি অনেক লাইফ সেভিং সিচুয়েশনও দেখতে হয়েছে, যারা নাকি চোখের মাধ্যমে দেখা গেল যে তোমাকে যদি আমি এখন একটা কিছু না করি, দিস ক্যান হ্যাভ আ বিগ এফেক্ট অন ইয়োর লাইফ। So এটার জন্য we feel very humble and also very
প্রাউড যে Proud আমি as well, হ্যাঁ। আমার স্টাফ নিয়ে আমরা এটা করতে পেরেছি ওভার দ্য লকডাউন। ইয়েস, দ্য ডেঞ্জার ওয়াজ দেয়ার, বাট আমাদেরকে এটা মোটিভেট করেছে যে আমরা ওপেন থাকি, খোলা থাকি, আমাদের কমিউনিটি পেশেন্টদেরকে গ্রেভস এন্ড স্পেকসেভস আমরা এটা কন্টিনিউ করতে পারি, যেন তাদেরকে রাইট চ্যানেল রাইট ভাবে পরীক্ষা করে তাদের একটা ডিফারেন্স বানাতে পারি। সো ওটার জন্য আমাদের কোয়ালিটি কন্ট্রোল যেটা হয় ওটার জন্য আমরা অনেক 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 ইমেল পেয়েছি যে খোলা থাকার জন্য তারা অনেকই খুশি হয়েছে যে আমরা এটা করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই ভালো। আপনারা অনেক ভালো কাজ করছেন, সবাই ভালো কাজ করছেন, তো শুনে ভালো লাগছে। তো এবার জানি ববির কাছ থেকে, ববি আপনারা কি করলেন লকডাউনে? আপনাদের কি সর্টি কি তখন ওপেন ছিল? ববি? জি, অ্যাকচুয়ালি কোভিড-19 শুরু হওয়ার পর থেকে প্রথমত আমরা স্বাভাবিকভাবেই সমগ্র বাংলাদেশ বা সারা বিশ্ব যেভাবে কয়েকদিনের জন্য মানে স্থবির হয়ে গিয়েছিল, অনেকটা সেরকমই আমরাও শুরুর দিকে কিছুটা আতঙ্কে ছিলাম। আমাদের পারিপার্শ্বিক অবস্থাগুলো সেরকম ছিল না যে যাতে করে অপারেট করা যায় বা কাজ করা যায়, মুভ করা যায়, এরকম কোনো অবস্থা ছিল না। বাট সময়ের সাথে সাথে আমরা যেটা বুঝতে পারি যে সত্যিকার অর্থে তো আমাদের এখানে সেই অর্থে সেরকম লকডাউন ছিল না, এখানে একটা সাধারণ ছুটির মতো ছিল, কিন্তু মানুষের চলাচলের উপর সামান্য কিছু নিয়ন্ত্রণ এখানে রাখা ছিল। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমরা যেই বিষয়টা নিয়ে কাজ করি, মানুষের ডেইলি নেসেসিটিস এর সাথে এখানে আমরা কিছু এসেনশিয়াল আইটেমস আমরা এগুলো দিচ্ছিলাম। সো আমরা আমাদের যারা গ্রাহক তাদের কথা চিন্তা করে এবং তাদের সুবিধার্থে আমরা খুব শীঘ্রই আমরা আমাদের কাজে নেমে পড়ি। এবং সেটা হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে আইটেম গুলো, এগুলো বেসিক্যালি এই করোনা ভাইরাসের সময়কালে আমাদের এই মধু, সরষের তেল, ঘি এবং কালো জিরার তেল, যেটা ব্ল্যাক সিড অয়েল বলে, এই আইটেম গুলো বেসিক্যালি সুরক্ষা সামগ্রীও বলে অনেকে, বা সুরক্ষা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা ইমিউনিটি বাড়ায় আপনার শরীরে। তো এই ইমিউনিটি ডেভেলপিং যে আইটেম গুলো আছে, এগুলো আমাদের যারা গ্রাহক তারা খুব বেশি করে চাচ্ছিলেন এবং আমরাও চাচ্ছিলাম যে কিভাবে গ্রাহকদেরকে সেটার সাথে সাথে প্রোটিন চাহিদা, যেটা আমরা তো কান্ট্রি চিকেন নিয়েও কাজ করি এবং আপনার ফিশ নিয়ে কাজ করি, তো এগুলো একটা বেসিক নিড হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যেটা শুরু করলাম, আমরা খুব শীঘ্রই আমরা যে স্বাস্থ্যবিধি যেটাকে বলে হাইজিন রুল গুলো মেনে আমাদের যারা ফ্রন্ট লাইনার, যারা ডেলিভারি পিপল এবং যারা সোর্সিং এন্ডে আছে, তাদেরকেও আমরা আমাদের এই ইয়েটা বলে দিলাম যে আমরা কিভাবে কাজগুলো করতে চাই প্রপারলি, যাতে তারা মাস্ক সবসময় পরে, হাতে যাতে গ্লাভস পরে এবং একটা স্যানিটাইজার অলওয়েজ ক্যারি করা। ইভেন যখন আমরা ডেলিভারি ভ্যানগুলোতে এই প্রোডাক্ট গুলো যখন আমরা দিয়ে দেই, শুরুতেই আমরা পুরো ভ্যানটাকে স্যানিটাইজ করে দিই এবং এই প্রোডাক্ট গুলোকে যে ব্যাগের মধ্যে সেভাবে দেই। এবং আমার ডেলিভারির লোকদেরকেও বলে দেই, যারা আমাদের এই ডেলিভারিতে যারা আছেন তাদেরকে বলে দিই যে যখন কোনো বাসায় তোমরা ডেলিভারি করবে বা তখন বাসার ভেতরে যাতে প্রবেশ না করতে হয়, ক্লায়েন্টের সাথে যেভাবে আমি চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করছেন এখন, এবং ইভেন ক্যাশ ট্রানজাকশন। হ্যাঁ, জি, আচ্ছা, এইভাবে আমরা এটা করেছি এবং আমরা অপারেট করছি। একটা আগে যেমন খুব প্রতিদিনই কাজগুলো করা যেত, এখন হয়তো উইকলি ওয়ান্স ইন এ উইক অর টুয়াইস ইন এ উইক এভাবে আমরা কাজগুলো করছি এবং ক্লায়েন্টরাও, আমাদের গ্রাহকরাও খুব ভালোভাবে কোঅপারেট করছেন, বিষয়টাকে খুব ভালোভাবেই নিয়েছেন এবং এটা অ্যাপ্রিশিয়েট করছেন। বাহ, হ্যাঁ, চমৎকার চমৎকার। ফেরদৌসী আহমেদ, ফেরদৌসী আপা? জি জি, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদেরকে একটু বলেন, এই যে ববি বললো, শাওন বললেন যে এরকম লকডাউনে আপনাদের কি কি মানে আপনাদের বুটিকের থেকে আপনারা কি কি করেছেন? মানে বুটিক কি তখন আপনাদের শোরুম কি অন ছিল নাকি আপনারা বন্ধ করে রেখেছিলেন? আমরা আমাদের শোরুম বন্ধ করে রেখেছিলাম।
কিন্তু আপনাদের বিজনেস কি চালু ছিল তখন? না, বিজনেসটা আমরা অনেকটাই মানে প্রায় রোজার ঈদ, যেটা ঈদুল জি ফিতর, ঈদুল জি ফিতর আগ পর্যন্ত আমাদের বন্ধই ছিল। আচ্ছা। আমরা চিন্তা করেছিলাম আমাদের ওয়ার্কারদের কথা, ওরা ঠিক মতো সুরক্ষিত থাকতে পারবে কিনা। হুম যতই আমরা চেষ্টা করি না কেন ওদেরকে সুরক্ষিত রাখার, কিন্তু ওরা অ্যাকচুয়ালি পারবে কিনা, কারণ আশেপাশের যত মানে মানুষজন চলাফেরা করছিল, যদিও যেটা ববি বললেন যে জি লকডাউন, অ্যাকচুয়ালি লকডাউন ছিল না, সাধারণ ছুটির মতো ছিল একটা। সেই ওইভাবেই কিন্তু আমাদের এখানে অ্যানাউন্স করা হয়েছিল যে সাধারণ ছুটি। আচ্ছা ওই জন্য কেউ ঠিক মতো মানছিল না। তো আচ্ছা আমরা যতটাই মানে পারছিলাম আমরা চেষ্টা করছিলাম, কিন্তু তারপরেও যেহেতু বৈশাখে আমরা বিশাল একটা ইনভেস্টমেন্টের পরে দেখলাম যে বৈশাখে আমাদের ব্যবসাটা হলো না, তখন আচ্ছা আমরা ধরেই নিয়েছিলাম যে এই লকডাউনে আসলে আর কিছু বোধহয় করা পসিবল হবে হুম না। হুম তারপরে ঈদ উল ফিতরের আগ দিয়ে, ঈদ উল ফিতর হওয়ার 15 ডেজ আগে আমার কাস্টমাররা খুব পেজে নক দিতে শুরু করলো, এবং আচ্ছা দেখলাম যে গভর্নমেন্ট থেকে এটা অ্যাপ্রুভ হয়েছে যে আপনার অনলাইনে প্রোডাক্ট সেল করা যাবে। তো আচ্ছা আচ্ছা সে সময় আমার কাস্টমারদের জন্যই মেনলি আমি তখন কিছু স্টার্ট করি, যেটা আমি ঈদ উল ফিতরের সময় এই ধরেন 7 ডেজ এর মতো আমি একটা ব্যবসা করি। করার আচ্ছা পরে ওই থেকে আমাদের স্টার্ট হয়, তারপর থেকে এখনো পর্যন্ত চলছি। বাহ ভালো মাশাআল্লাহ। হ্যাঁ, শুনে ভালো লাগলো। আদিবা, আপনার? জি, হ্যাঁ। ফেরদৌসী আপা যেমন বললেন ঠিক হ্যাঁ আমার ঘটনাটাও অনেকটা সেম। আচ্ছা আপনার গভর্নমেন্ট যখন আমাদের লকডাউন করে দিল, আসলে ওরকম তো আক্ষরিক অর্থে ওরকম লকডাউন আসলে ছিল না, সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। তো বৈশাখে আসলে আমাদের একটা হিউজ লস হয়, কারণ বৈশাখ তো আসলে উৎসব কেন্দ্রিক একটা, আমরা হুম লাল সাদা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট করি, এবং এবার ফাল্গুনও আমরা খুব একটা কিন্তু ভালো ব্যবসা করতে পারিনি। আর সেটাই এরকম ব্লক বাটিক, তারপরে এমব্রয়ডারি, এই প্রোডাক্ট গুলো না মানুষ বৈশাখে এবং ফাল্গুনে খুব বেশি ডিমান্ড থাকে মানুষের। তো আমাদের আসলে হিউজ স্টক হয়ে গিয়েছিল। তো আচ্ছা আমরা অনেকটা সেটাই ভেবেছিলাম যে মনে হয় বিজনেস স্টার্ট করা যাবে না। তো হুম হঠাৎ করেই গভর্নমেন্ট তারপরে অ্যানাউন্স করলো যে আমাদের এরকম দোকান খুলবে, কিছু কিছু দোকান হুম তারা ফার্স্টে ঘোষণা দিল যে তারা খুলবে। হুম মানে এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, কেউ খুলছে কেউ খুলছে না, কি হবে না হবে। এবং সাধারণ ছুটি ঘোষণা হওয়ার পরে কিন্তু ওয়ার্কাররা আমাদের দেশে চলে গেল। হুম কারণ হচ্ছে আপনার অভ্যন্তরীণ যান চলাচল গভর্নমেন্ট বন্ধ করে দিল, বলে দিল যে বন্ধ থাকবে বেশ কিছুদিন। হ্যাঁ ওই হ্যাঁ আসলে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া যে আমরা কি করব বা সামনে কি হতে যাচ্ছে, এটা নিয়ে আমরা তখন খুব কনফিউজ হয়ে গেলাম। শোরুম তো টোটালি ক্লোজ ছিল, সম্পূর্ণই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু হচ্ছে ওই আপার মতনই একদম ঈদের আগ দিয়ে আমাদেরকে কাস্টমাররা, যারা রেগুলার বেসিসে আমাদের কাস্টমার নেন, এবং আমার যেহেতু আমি টেইলারিং প্রোভাইড করি, তো ঈদের আগে তো আসলে সবাই ড্রেস বানাবে। তো হুম তখন সবাই খুব এক্সচেঞ্জ করতে থাকলো যে ড্রেস বানাবো বা কি ড্রেস এসছে বা কি বানিয়েছেন। তো আমরা তো আসলে ঈদ এবং বৈশাখকে মাথায় রেখে 6 মাস আগে থেকে কাজ করি। আমাদের 6 মাসের একটা ব্যাকআপ প্ল্যান থাকে যে কি পরিমাণ ড্রেস উঠাবো বা কি করব। হুম তো সেটাকে মাথায় রেখে আমাদের স্টক অনেক ছিল। এর মধ্যে যখন একটু শিথিল হয়ে আসলো, তখন ওয়ার্কাররাও আসতে চাইলো, ওয়ার্কাররাও তখন আসলো, এবং তারপর ওদেরকে ফার্স্টে কোয়ারেন্টাইনে রাখা, তারপর হচ্ছে সব পুরা ফ্যাক্টরি আমাদেরকে ডিসইনফেক্ট করা, হুম তারপরে আস্তে আস্তে কাজ শুরু করা, এবং তারপরে যেহেতু অনলাইনে কাস্টমাররা নক করছেন, তখন আমরা লাইভ করা স্টার্ট করলাম। এবং আচ্ছা সবচেয়ে খুশির বিষয় হচ্ছে কাস্টমাররা হুম, অনেক রেসপন্স করলো আমাদেরকে, অনেক বাহ রেসপন্স করলো। আচ্ছা এবং তাদেরকে তখন সেই ড্রেস গুলা পাঠানো, মানে তখন এই হুম সিচুয়েশনের মধ্যে ড্রেস গুলা পাঠানো, ববি ভাই যেমন বললেন, একটা চ্যালেঞ্জ হুম হয়ে দাঁড়িয়েছিল আমাদের কাছে। হ্যাঁ একদম সেই ডেলিভারি বয়কে পিপিই পরিয়ে, তারপরে আপনার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, মাস্ক গ্লাভস দিয়ে, এবং প্রত্যেকটা ব্যাগ ডিসইনফেক্ট করে কাস্টমারের কাছে যাতে সেফলি যায়, আমার থেকে যাতে কেউ ইনফেক্টেড না হয়, একটা আমার হ্যাঁ কাছে সেখান থেকে যাতে কেউ ইনফেক্টেড না হয়, সেই জিনিসটা মাথায় রেখে ড্রেস গুলা পাঠানো। এবং বলতে গেলে 15 রোজা থেকে, 15 রোজা থেকে একদম 27 রোজা পর্যন্ত বেশ ভালো একটা বিজনেস হয়েছে ওই আচ্ছা টাইমে, বেশ আচ্ছা ভালো হয়েছে। এবং আমাদের টেইলারিং এরও কিছু অর্ডার এসছে, সেগুলো আমরা অনলাইনে নিয়েছি। কাস্টমার আমাদেরকে বুঝিয়েছে, মাপ দিয়েছে, আমাদের লোক গিয়ে তার বাসা থেকে ড্রেস নিয়ে এসে টেইলারিং করে আবার তার বাসায় তাকে পৌঁছে দিয়েছে, ও এরকমও হয়েছে। আচ্ছা তো আচ্ছা মোটামুটি একটা ওই টাইমটা লাস্ট 15 দিন একটা বিজনেস আমরা করতে পেরেছি। ওকে, তার মানে ধরেন যেই যেই আইটেমগুলো আপনারা রেডি করেছিলেন পয়লা বৈশাখ বা পয়লা ফাগুনের জন্য, আপনাদের দুজনের কাছেই বলছি, ফেরদৌসী আপাও জয়েন করতে পারেন। তো সেই আইটেমগুলোকে আপনারা এর মধ্যে সেল করতে পেরেছেন, তাই না? মানে তখন তো সাধারণ সব ছুটির জন্য সব বন্ধ ছিল। সব হয়নি, সব সব হয়নি, হয়নি। আচ্ছা কিছু আমরা কিছু ধরুন হয়েছে। হ্যাঁ বৈশাখে আচ্ছা কিছুই আমরা সেল করিনি, কারণ বৈশাখটা শুধু বৈশাখ বেস যে আমরা করেছিলাম, হ্যাঁ, যার আচ্ছা জন্য আমরা বৈশাখীটা কিছুই ও সেল করিনি। আচ্ছা, এবং ওইটা তো দেখি সেল হ্যাঁ
হ্যাঁ ওগুলো ওটা আমাদের লাশ খেলা। প্রোডাক্ট সবই যা কিছু আমাদের ইনভেস্টমেন্ট ছিল সবটাই রয়ে গেছে, এটা একটা হিউজ পরিমাণে লস বলা চলে। বা আমি জানি হয়তো না আপনারা নেক্সট ইয়ারে করতে পারেন, ইনশাল্লাহ সবকিছু না ঠিক নেক্সট হয়ে যাবে ইয়ারে আসলে এখন যদি ডিজাইন গুলো এত ফ্রিকোয়েন্টলি ট্রেন্ড চেঞ্জ চেঞ্জ হয়, না হয়। চেঞ্জ হ্যাঁ হয়, একটা চেঞ্জ ট্রেন্ড তো থাকে। অবশ্যই হয়, যার জন্য হয় কি যে ওই ডিজাইন গুলো নেক্সট ইয়ারে, তবে আমার মনে হয় আমাদের ডিজাইনটা যাবে আচ্ছা সেরকমই আচ্ছা ভাবেই আমরা করেছিলাম। তো ওগুলো আমরা পুরো স্টক করে রেখে দিয়েছি। আর ফাল্গুনে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আমাদের আচ্ছা। সবসময় ফাল্গুনে ভালোই হয়। হুম তো হুম। বৈশাখের পরে ঈদের যে ব্যাপারটা ছিল সেটা আমরা লাস্ট অফ অল আমরা আমাদের কাস্টমারদেরকে ড্রেস পর্যন্ত দিতে পারি নাই, আমাদের আচ্ছা। অনেক পরিমাণ অর্ডার ছিল, কিন্তু যেহেতু আমরা খুব শর্ট পিরিয়ডে কাজ করেছি আর হুম। আমাদের ফ্যাব্রিকও ছিল না, যেহেতু আমাদের ম্যাক্সিমাম ফ্যাব্রিকে আসে ইন্ডিয়া এবং চায়না থেকে, তখন তো পুরোপুরি ইন্ডিয়া চায়না সম্পূর্ণই বন্ধ। তো এখনো ইনফ্যাক্ট বন্ধ, হ্যাঁ এখনো যে আমরা যে করছি সব বন্ধই, আমাদের স্টকে কাপড় দিয়ে আমরা করেছিলাম তখন। তো স্টকে যতটুকু ছিল ঠিক ততটুকু দিয়ে আমরা ব্যবসা করেছি। আচ্ছা আচ্ছা। না বা জানলাম অনেক কিছু আদিবা আপনার কাছ থেকেও। আর ফেরদৌস আপা বললেন আমাদেরকে কি চ্যালেঞ্জ গুলো আপনারা ফেস করছেন। এখন আমরা শাওনের কাছ থেকে শুনি, শাওন আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন এই কোভিড-19 এ? আমরা যেটা হচ্ছে যে আমাদের এখন মানে আমাদের লকডাউন 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 তো প্রায় পর উঠে গেছে। যেটা সিচুয়েশন হচ্ছে এখন সবাই, হ্যাঁ, শেষ হওয়ার পরে এখন সবাই চাচ্ছে যে তাদের যেটা রুটিন আই এক্সামিনেশন করতে চাচ্ছে, হুম অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছে। এখন দেখা যাচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এত বুকড আপ হয়ে গিয়েছে যে 1 মাস 2 মাস এরকম হয়ে গেছে। সো আমরা আচ্ছা। যতগুলি পেশেন্ট দেখতে চাচ্ছি দেখতে পারছি না। আর এটা কারণ হচ্ছে যে আমাদের এখনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে উইদিন হুম প্রাইমারি কেয়ার লেভেলে। আমরা ইভেন দো এখন বাইরে তারা বলছে 1 মিটার প্লাস, কিন্তু আমরা তবুও 2 মিটার মেনটেন করছি ক্লিনিকের ভেতরে। আমাদের দরজা এখনো মানে বন্ধ, কেউ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢুকতে পারবে না। আচ্ছা। আর এমনও হচ্ছে যে মানুষ যেগুলি ইমার্জেন্সি পেশেন্ট গুলি, হুম ওদের জন্য আমি একটা আলাদা ক্লিনিক রেখেছি, যেটা নাকি ওদেরকে বলি যে যদি ইমার্জেন্সি কিছু হয় তাহলে তোমরা এসে বসতে হবে, তারপরে ওয়েট করতে হবে। সো সাংঘাতিক বিজি একদিক দিয়ে, যেটা নাকি ভালো, অফকোর্স বিজনেসের হুম জন্য হুম ভালো, হুম পেশেন্টের জন্য ভালো। বাট অবশ্যই। আমরা এখনো আমরা সব স্টাফকে আনফলো করিনি, কারণ আমরা আচ্ছা। তবুও খুব কশনের ভেতরে চলছি। কারণ একটা সেকেন্ড স্পাইক যদি হয়ে যায় তখন আবার কি কি হবে তখন। আর এখন এর গভর্নমেন্টের যে হেল্পটা পাচ্ছি, যে যেটা তারা ওইটা নাও করতে পারে, কারণ কতদূর আর গভর্নমেন্ট দিতে পারে এই যে ফার্লো স্কিমটা। তো এটার সেটাই। জন্য আমরা খুব কেয়ারফুলি আস্তে আস্তে আনফার্লো করছি। আচ্ছা। কিন্তু আমাদের স্টাফ গুলি যেগুলি এখন আবার ফিরে আসছে, সো অ্যাবাউট 46 স্টাফের মধ্যে মাত্র 22 স্টাফ গুলি নিয়ে আসছি। তো ওদেরকেও আমাদের হচ্ছে রেসপন্সিবিলিটি লুক আফটার দেম। তো ওরা যেন সবকিছু সেফলি মেনটেন করে, যেহেতু ক্লিনিক্যাল সাইডের আমি, তা ওটা সব আমার উপরে রেসপন্সিবিলিটি আসে যে ক্লিনিকের ভেতরে সবকিছু স্টাফদেরকে কিভাবে সেফলি রাখা, পেশেন্টদেরকেও কিভাবে সেফলি রাখা। হুম অ্যাজ ইউ নো, ঝরা যে আমার প্রফেশনে পেশেন্টের খুব কাছে আমাদের যেতে হয় হুম চোখ এক্সামিন করার জন্য। তো আমারও ওইটা যেটা 6-7টা ক্লিনিকের মধ্যে মাত্র 5টা ম্যাক্সিমাম ক্লিনিক খুলতে পারছি সারাদিন। যেখানে নাকি আমাদের এক একটা ক্লিনিশিয়ান 21টা 22টা পেশেন্ট দেখার কথা, সেখানে মাত্র 16-17টা পেশেন্ট মাত্র এক একজন দেখতে পারছে। তো আচ্ছা। আমার ক্লিনিকও আজকে এরকম 16-17 পেশেন্ট বুক করা। হুম তো ওইভাবে আমরা খুব রেস্ট্রিক্টেড, কারণ আমাদের সেফটি পেশেন্টদের হচ্ছে প্যারামাউন্ট, স্টাফ হচ্ছে প্যারামাউন্ট। তারপরে গিয়ে হচ্ছে আমাদের বিজনেসের কথা চিন্তা করতে হচ্ছে যে কতটুকু আমরা দেখতে পারি, কতটুকু পেশেন্ট সেফলি দেখতে পারি। হুম তো ওটা নিয়ে অনেক প্রেশার আসতেছে, বিকজ আমাদের স্পেক্সেবল তো একটা গ্লোবাল ব্র্যান্ড। আমরা যেমন হুম ইউরোপে আছে, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, সব জায়গায়। তো এরকম সব জায়গা থেকে একটু প্রেশার আছে যে আরো বেশি পেশেন্ট দেখা। কিন্তু যেহেতু নিজস্ব বিজনেস, ওটাকে আমি খুব স্ট্রিক্টলি মেনটেন করছি, যেন যতই প্রেশার আসুক আমি কখনো আনসেফলি কিছু করব না। সেই এটা আমাদের রেসপন্সিবিলিটি লুক আফটার দ্য স্টাফ এন্ড অলসো টু লুক আফটার পেশেন্ট। এটা আমি খুব বারে বারে বলছি, অবশ্যই। কারণ এটা খুবই হ্যাঁ প্যারামাউন্ট। হ্যাঁ তো অবভিয়াসলি আমাদের সব ধরনের পিপিই আছে, সব ধরনের অবভিয়াসলি স্যানিটাইজার আছে। এখন স্টাফকে বলা হচ্ছে সবসময় পেশেন্ট দেখার সময় মাস্ক ইজ ইম্পর্টেন্ট। অ্যাজ ইউ নো, গ্লাভসটা is more of a
ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, কারণ কোভিড ভাইরাসটা বেশ বড় ভাইরাস, যে ইট ডাজন্ট পেনিট্রেট থ্রু দ্য স্কিন, ইট অনলি পেনিট্রেটস থ্রু মিউকাস মেমব্রেন, যেটা নাকি হচ্ছে নাক, মুখ আর চোখ। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কভার করা। গ্লাভস হচ্ছে, আমি গ্লাভস পরি না, এক্সট্রা প্রোটেকশনের হাত জন্য। পরা। হ্যাঁ হ্যাঁ, সবসময় আই থিঙ্ক কমন সেন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে। আমার সবাইকে এখানে বলি যে তোমার হাত ধোয়াটা, যে কোনো কিছু ধরার আগে, ধরার পরে মাস্ট ওয়াশ ইওর হ্যান্ডস। আর পেশেন্ট, যেমন পেশেন্টকে আমরা 15 মিনিটসের বেশি দেখার চেষ্টা না করি, কারণ ওটাই হচ্ছে আরেকটা ক্লিনিক্যাল সাইড, যে 15 মিনিট এত কাছে থেকে দেখা উচিত না। সো এগুলি জিনিস সব মেনটেন করে আমরা আল্লাহর রহমতে সো ফার সো গুড। তো এটা আমরা আরো কন্টিনিউ করতে চাই, যতগুলি স্টাফ আরো আনফলো করি ততগুলি আরো চ্যালেঞ্জিং হবে, যত বেশি আরো দেখি ওটাতেও অনেক চ্যালেঞ্জিং আরো সামনে দিয়ে হবে। বাট সবকিছু আমরা ইনশাল্লাহ খুবই প্র্যাকটিক্যালি চিন্তা করে, কমন সেন্স ইউজ করে আমরা ইনশাল্লাহ আগিয়ে যাব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর ববি, আপনি কি আপনারা একটু বলবেন যে আপনারা কিভাবে আপনাদের স্টাফদেরকে লুক আফটার করেছেন এই এই দুঃসময়ে, বা এখন কি করছেন? জি, যেটা হচ্ছে যে আসলে ওই চ্যালেঞ্জের বিষয়টা একটু বলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ওই যে হ্যাঁ হ্যাঁ বলুন। আমাদের দেশে আমরা যখন কাজ শুরু করি, লকডাউন বা কোভিড আসার পর যে কাজটা শুরু করি, তখন অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জগুলোর মধ্যে কিছু ছিল যে আমরা কিভাবে মুভ করব, এবং কিভাবে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংটা কিভাবে মেনটেন হবে while delivering the clients। তো এই বিষয়গুলো তখন খুব আমাদেরকে মাথায় রাখতে হয়েছে। আমাদের যারা ডেলিভারি এন্ডে আছেন, আমি একটু আগেও বলছি যে তাদেরকে আমরা প্রপারলি হ্যাঁ ভাবে চলাফেরা করতে বলে সবাই কাজগুলো কি পরে করাটা জন্য এটা রাজি হয়েছে। এটি করতে পারলে অবশ্যই ভালো হতো, বাট ওটা করে এই ধরনের লং কাজগুলো করা আউটডোরে ইট ওয়াজ টু ডিফিকাল্ট। তো এটা আমি ইম্পোজ করতে পারি, সবকিছুই মেনটেন করা হয়েছে। এডিশনালি, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ ববি, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। একটু বোধহয়, হ্যাঁ আচ্ছা। ফেরদৌসী আপা, ববি জয়েন করার আগে আপনার কাছ থেকে শুনি যে আপনারা ওয়ার্কারদের জন্য কি করলেন এই দুঃসময়ে, বা এখন কি করছেন? আচ্ছা, এটা কি আপনি মানে জানতে চাচ্ছেন কি যে মানে ওদেরকে কিভাবে আমরা মানে কোভিড এর সময় যখন আপনার শোরুম বন্ধ ছিল, কাজ ছিল না, তখন ওয়ার্কারদের সাথে কিভাবে আপনি ওদেরকে কিভাবে লুক আফটার করেছেন? লুক আফটার মানে ম্যাক্সিমামই দেশে চলে গেল ওরা, আর যারা ছিল জি। তারা আমার সাথে কাজ করেছে, তখন করেছে, কিন্তু আমরা ব্যবসা করতে পারিনি তখন, যেহেতু লকডাউন ছিল। একটা প্রথমে বলেছি এটা আমি। তো তখন আমরা ওদেরকে যেভাবে মানে সোশ্যাল ডিস্টেন্স একটা মেনটেন করা, তারপরে মাস্ক পরা, তারপরে আপনার হলো সবসময় মানে নিজের হাতটা যেন পরিষ্কার রাখতে পারে। আমি বলি নাই সবাই যে গ্লাভস পরার জন্য, আমি বলেছি যে বারবার স্যানিটাইজ করবে হাত, যখনই তোমার মুখে হাত দিবে বা চেষ্টা করবে তার আগে হাতটা স্যানিটাইজ করে দেবে অবশ্যই। এটা করেছি। আর পাশাপাশি ওদেরকে আমরা আমাদের যেমন একটা রেমুনারেশন দেওয়ার ব্যাপার ছিল, সেটা আমরা কন্টিনিউ করে গেছি, কারণ ওরা আমাদের উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট ছিল। ইভেন আমার বাসায় যে কাজের মেইড যারা আছে তাদেরকেও আমি ছাড়িয়ে দিয়েছি, বাট তাদেরকে কিন্তু আমি কন্টিনিউ করছি, তাদের পারিশ্রমিকটা কিন্তু আমি সবসময় দিচ্ছি। কোভিড-19 এটা আমার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ হলো যে প্রথমত তাদেরকে আমি টাকাটা প্রোভাইড করছি, প্লাস আমি তাদের কাছে কোনো কাজ নিচ্ছি না, আমার নিজের উপরে অনেকটা প্রেসার পড়ে গেছে কাজের জন্য। এইটাই। তো এভাবে করে আমরা মোটামুটি চালিয়ে এসেছি এবং এখনো পর্যন্ত চলছে এভাবে। আচ্ছা আচ্ছা, আশা করি সামনে আমরা এভাবে করে চালাবো। ইভেন আমাদের সরকার, আমি জানি না আপনার এই কোয়েশ্চেনটা আছে কিনা,
আমাদের সরকার একটা প্রণোদনা প্যাকেজ নামে একটা প্যাকেজের কথা বলেছিলেন, হুম হুম যেটা বলছেন যে আহ, যাদের হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট হয়েছে ইয়েতে বৈশাখে, তারা হুম হুম। চাইলে ওই প্রণোদনা প্যাকেজটা নিতে পারেন। বাট আচ্ছা। আমি 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 চিন্তা করেছি ওটা যদি আমি নেই, তাহলে হুম ওটা তো আমাকে শোধ দিতে হবে আমার, ওটা তো একটা ওয়ান কাইন্ড অফ লোন। লোন, একটা হ্যাঁ। সরকারের কাছ থেকে আমি নিব, নেওয়ার পরে ওই ওই টাকাটা আমাকে আবার রিফান্ড করতে হবে সরকারে। হুম সো হুম। আমার কাছে কেন জানি এটা মানে অ্যাকসেপ্টেবল হলো না, আমিও আচ্ছা অ্যাকসেপ্ট করলাম না এটা। না আচ্ছা অ্যাকসেপ্ট করে আমি আমার মতো করেই যতটুকু আমি পেরেছি ঠিক নিজের নিজের ইয়ে দিয়েই আচ্ছা আমি চেষ্টা করেছি নিজে আচ্ছা। করবার জন্য। তো অনেকে হয়তো এটা নিয়েছে, বড় বড় যারা হ্যাঁ বুটিক আছে তারা হ্যাঁ। হয়তো নিতে পারে, কিন্তু তাদের কথাও আমি শুনেছি, তারাও বলেছেন যে এটা যে আমি নিব, নেওয়ার পরে আমাকে তো আবার এই টাকাটা আবার রিফান্ড করতেই হবে। সো হুম। এটা নেওয়া না না তো অল দ্য সেম। সেই এই আর কি। সেই। তা তো তো অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, আদিবা আপনি কি একটু বলবেন? ববি কন্টিনিউ করছিলেন, আদিবার কাছ থেকে শুনে তারপর ববির কাছে যাচ্ছি। জি, 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 ওয়ার্কারদের ক্ষেত্রে যেটা বলবো, যেরকম আপা বললেন, প্রথমে তো হুম মার্চ মাসে সবাই চলে গেল। হুম মার্চ এপ্রিল কেউই ছিল না, মার্চের শেষের থেকে, মার্চের লাস্ট উইক থেকে, এবং এপ্রিল পুরাই কেউ ছিল না। মে মাসের ফার্স্ট উইকে সব ওয়ার্কাররা ফেরত আসলো। আসার পরে ফার্স্ট ওরা কোয়ারেন্টাইনে ছিল, এবং তারপরে আস্তে আস্তে ঈদ উপলক্ষে আমার কাজ করানো শুরু হলো। তো আচ্ছা। পেমেন্ট আমি আমার পক্ষ থেকে যতখানি সম্ভব হয়েছে আমি হ্যাঁ ওয়ার্কারদের পেমেন্ট ক্লিয়ার রাখার চেষ্টা করেছি। শুধু ওয়ার্কাররা না, আমার শোরুমের সেলসম্যান ছিল, শোরুম সম্পূর্ণ বন্ধ ছিল। শোরুমের সেলসম্যান এবং হচ্ছে ওয়ার্কাররা, টেইলার মাস্টার থেকে শুরু করে এমব্রয়ডারি লোক, ব্লকের লোক, ওদের মানে সব ওয়ার্কারদেরই পেমেন্ট আমরা ক্লিয়ার রাখার চেষ্টা করেছি। এবং ওরা যখন আসলো ফার্স্টে, আসার পর একদমই কোয়ারেন্টাইনে ছিল। তারপরে হচ্ছে, এবং ওদেরকে কে কখন কোথায় থাকবে, কিভাবে কাজ করবে, এগুলোর একটা রুটিন করে দেওয়া, এবং আচ্ছা। সেগুলো মেনটেন করে তারা হুম কাজ শুরু করলো। হুম। এবং সেভাবে তারা কাজ করলো। তার ফলশ্রুতিতে আমরা ঈদটা একটু হলো কভার করতে পেরেছি, এবং ঈদে আমাদের প্রোডাক্ট উঠেছে। তো এভাবেই করে আমরা চালিয়েছি। আর আপা যে কথাটা বললেন, ফেরদৌসী আপা যে কথাটা বললেন, প্রণোদনার কথাটা, হুম ওইটা হুম আসলে সত্যি। গভর্নমেন্ট আসলে, আমরা তো এসএমই এন্টারপ্রেনর, মানে হুম। স্মল আর মিডিয়াম এন্টারপ্রেনর। তো আমাদের জন্য গভর্নমেন্ট যে প্রণোদনাটা দিয়েছে, নর্মালি আমরা গভর্নমেন্টের থেকে 9% হারে লোনটা পাই। তো আচ্ছা আমার অলরেডি একটা লোন আছে, আমি কিন্তু লোন নিয়ে আমার বিজনেস কন্টিনিউ করছি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আমি যে হুম আমার শপ চালাচ্ছি, আমার একটা লোন আছে। তো গভর্নমেন্টের যে প্রণোদনাটা গভর্নমেন্ট দিয়েছে, এটা আসলে ধরা একটু সুদূর প্রসারী। হুম হুম। বলেছে আমরা যে 9% হারে যেই সুদটা প্রদান করছি ব্যাংকে, সরকার 4% হারে দিল। মানে সরকার কে আমাদের ব্যাংকে দিতে হবে 4%, আর গভর্নমেন্ট 5% আমাদের হয়ে ভর্তুকি দিয়ে দিবে। তো আচ্ছা আচ্ছা। কিন্তু আমার যে লোন, এক্সিস্টিং যে লোনটা আছে, হুম এইটা হুম। দিয়ে আমি কিছু করতে পারবো না। এই লোনটা আমাকে গভর্নমেন্টের কাছে নতুন অ্যাপ্লাই করতে হবে, নতুন লোন নিয়ে আমার এই এক্সিস্টিং লোনটাকে শেষ করে তারপরে আমার ওই লোনটা অ্যাপ্লিকেবল হবে। তো আচ্ছা। এখন আসলে এই মুহূর্তে আমাদের আসলে মানে বাঁচার উপায় নাই। হুম হুম মানে হুম গভর্নমেন্ট যে প্রণোদনাটা দিয়েছেন, হুম হুম। আমাদের ভালোর জন্যই, কারণ হ্যাঁ, আমরা কিন্তু 9% হারে, আপনারা এক্সপেক্ট করতে পারছেন না সেটা আর কি। 4% হারে দিচ্ছে। হ্যাঁ কিন্তু এই মুহূর্তে আসলে সেটা আমরা, আমাদের জন্য এই মুহূর্তে হবে না, ওটা হয়তো সামনে হবে, বা হ্যাঁ, আরো 4-5 মাস লেগে যাবে ভবিষ্যতে, হাতে হ্যাঁ আমাদের টাকাটা পেতে। তো সেটাই। ওইটা আসলে আবার মতো আমি ওটা এখনো নেইনি, ওটার জন্য অ্যাপ্লাই করি নাই, কারণ আমি ব্যাংকের সাথে আলোচনা করেছিলাম যে যেহেতু আমার একটা লোন আছে, হুম গভর্নমেন্ট যে প্যাকেজটা যখন গভর্নমেন্ট অ্যানাউন্স করলো যে আমরা এই প্যাকেজটা দিয়েছি, হুম তখন আমিও ব্যাংকে আলোচনা করলাম যে আমার তো অলরেডি একটা লোন আছে গভর্নমেন্ট। তো আমি হুম। ব্যাংকের লোকদের সাথে আমার কথা হলো, ওরা আমাকে বুঝিয়ে দিলেন। তবে আমি যে ব্যাংক থেকে লোন নিয়েছি, আরেকটা আমার ব্যাংক আরেকটা আমাদেরকে খুব একটা হেল্প করেছে, সেটা হচ্ছে যে 3 মাসের সুদ আমাদের বলেছে এখন না দিতে, পরে আচ্ছা। দিতে। হুম। মানে আমরা হচ্ছে এটা যদি মে জুন একসময় জুলাই দিতেই এই হবে, 3 মাসে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা ওটা তো দিতে দিতেই হবে, হবে। ওটা হ্যাঁ। দিতে হবে। বাট 3 মাস যেহেতু এখন আমার বিজনেস একদমই নাই, বিজনেস যেহেতু এখন একদমই স্লো, এই 3 মাস আমাদেরকে বলেছে এটা পরে আপনারা আস্তে আস্তে দিয়ে, অগাস্ট থেকে আপনারা রানিং দিয়ে যাবেন, যেই টাকাটা মাসে দিতেন সেটা দিয়ে যাবেন। যখন আচ্ছা। আপনার ব্যবসা একটু বেটার হবে, তখন এই 3 মাস আমরা আপনার সাথে অ্যাডজাস্ট করে নেব। তো এইটা আচ্ছা। একটু সুবিধা হয়েছে, কারণ হ্যাঁ হ্যাঁ একসাথে আসলে ওরা মানে শোরুমের রেন্ট, ফ্যাক্টরি রেন্ট, ওয়ার্কার পেমেন্ট, ব্যাংক লোন, একসাথে এতগুলো আসলে কভার করা হ্যাঁ। এবং একদমই বেশ বাজেট তো। নাই। হ্যাঁ এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। এটা অবশ্যই, খুবই হ্যাঁ। চ্যালেঞ্জিং। হ্যাঁ, না শুনে ভালো লাগলো যে গভর্নমেন্ট যে এরকম একটা পদক্ষেপ নিয়েছেন, তাই না? এটা বা কম কি? হ্যাঁ নিশ্চয়ই তাই। হ্যাঁ। তো এখন ববি কি বলছিলেন? ববির কাছে একটু যাই আদিবা। ববি শুনতে পাচ্ছেন জি, ববি? হ্যাঁ, জি, আপনি দুঃখিত যেটা বারবার। বলছিলেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনারা হ্যাঁ শুনতে পাচ্ছেন?
হ্যাঁ 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 বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি সো সরি। যেটা বলছিলাম যে ওই চ্যালেঞ্জের বিষয়গুলো তো হুম হুম প্রাথমিকভাবে তো আসলে মুভমেন্টটা একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে হচ্ছে আপনি জানেন যে আমাদের দেশে যেই ট্রান্সপোর্টেশন কস্ট গুলো বেড়ে এবং আপনার এই ট্রান্সপোর্টেশন হ্যাঁ বা আমার ট্রান্সপোর্টেশন কস্ট অনেক রেগুলার আইটেম আমরা কখনো বাদ যেমন ইনিশিয়ে যারা আমরা ভেবেছিলাম যে আমরা কিভাবে তাদেরকে রেমুনারেট করবো unless they can't work for the company। হুম তারপরে প্রথমে আমি এই এটাকে নিয়মিত করা হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন? কথা ভেঙে ভেঙে যাচ্ছে হ্যালো। কখন। জি শুনতে পাচ্ছি বাট ভেঙে যাচ্ছে কথা। আচ্ছা শাওনের কাছ থেকে শুনি। শাওন, আপনি একটু বলেন ফার্লো নিয়ে। আমাদের যেমন সরকার এখানে ফার্লোর ব্যবস্থা করেছে, ওনাদের যেমন ওই যে কি জানি কি একটা স্কিমের কথা বললেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তো তো ধরা আছে আপনি যেভাবে জানেন ফার্লোটা হচ্ছে যে গভর্নমেন্ট একটা রিচ আউট করেছে যে হুম যারা এমপ্লয়িজরা আমরা যাদেরকে রাখতে পারছি না তাদেরকে ঘরে থেকে তাদেরকে যদি না রাখতে পারি, ইনস্টেড অফ মেকিং দেম আনএমপ্লয়েড, তাদেরকে আনএমপ্লয় না করে তাদেরকে তারা ঘরে থাকবে, কিন্তু তাদের স্যালারি 80%, যেটা নাকি ফুল স্যালারির 80% গভর্নমেন্ট এটা দিবে, তো আমাদের ওটা দিতে হচ্ছিল না। হুম আমরা যদি এটা সবাইকে আমাদের বিজনেস তো এটা একদম আমরা রাখতেই শুনবে পারতাম না তো। না, হ্যাঁ বা অথবা বন্ধ আমরা করে হ্যাঁ দিতে হবে। বিজনেস থাকতো কিন্তু আমাদের হুম, সব স্টাফদেরকে আমাদের ছেড়ে দিতে হতো। হ্যাঁ তো তাদের এটা হচ্ছে একটা ক্যাপও আছে, এটা হচ্ছে 2500 পর্যন্ত যদি তোমার স্যালারি হয় ওইটার মানে 80% পাবা, 80%, হ্যাঁ আপ টু 2500। তার বেশি যদি তোমার স্যালারি হয় তাহলে ওটা অবভিয়াসলি ওটা দিতে পারে না। কিন্তু এটা এত বড় হেল্প হয়েছে হুম শুধু বিজনেসের জন্য না, কিন্তু আমাদের স্টাফ গুলিকে যে রাখতে পেরেছি, কারণ অনেকেরই মর্গেজ আছে, অনেক সবাই যেটা দৈনন্দিন বাচ্চা আছে, ফ্যামিলি নিয়ে। হ্যাঁ বিলস আছে, কত কিছু হ্যাঁ সবকিছু আছে। সো ওরা আদারওয়াইজ তারা আনএমপ্লয়েড হয়ে যেত। তো এটাও গভর্নমেন্টের একটা ইয়ে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট যেন এক্সট্রিমলি হাই না হয়ে যায়, হ্যাঁ এটার জন্য তারা এটা রিচ আউট করেছে, which I think is an extremely generous thing। এটা Of course, গভর্নমেন্টকে yeah. অনেক কিছুই বলে, অনেক কিছু ভাবে, এটা কেন করলো না, এইভাবে কেন হলো না, এটা কিনা, কিন্তু এই সিচুয়েশনটা এত ইউনিক, এই প্যান্ডামিকটা, এটা কেউ কল্পনা করতে পারেনি যে কি হবে, কি হতে পারে, কোথায় এটা আমাদেরকে নিয়ে যেতে পারে। হুম And I think under the circumstances, I think আমি বলবো আমাদের গভর্নমেন্ট হ্যাজ ম্যানেজড কোয়াইট ওয়েল। এখানে তো ভুল ত্রুটি সব আছে, অফকোর্স থাকবেই, কারণ হ্যাঁ এমন একটা আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন আমরা সবাই ফেস করছি, যেটা নাকি সবার লাইফই এফেক্ট হয়েছে, হুম, বড় করে ছোট করে এভরিবডি হ্যাজ বিন এফেক্টেড। সেটাই। তো এখনো আমাদের অনেক স্টাফ এখনো ফার্লোতে, তো ওদেরকে আবার এখন অগস্ট থেকে কি হবে, ফার্লো জিনিস আবার অন্যরকম হয়ে যাবে, যেখানে নাকি আমাদেরও কিছু কন্ট্রিবিউট করতে হবে। এখন 80%-এর মধ্যে তো আমাদেরও কন্ট্রিবিউট করতে হবে। তো ওদেরকে আমরা আস্তে 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 নিয়ে আসতেছি, কারণ আমাদেরও ক্লিনিক যেহেতু এতগুলো ক্লিনিক দিতে পারছি না, যেটা নাকি নর্মাল, যেটার জন্য আমাদের 46 স্টাফ দরকার, ওরকম হচ্ছে না, কিন্তু তবুও আমরা অ্যাকোমোডেট করতে চাচ্ছি, কারণ আমার সাথে আরো আমার 2 পার্টনার আছে, তো ওরা হচ্ছে রিটেল সাইডটা তারা দেখে। তো আমাদের এটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি সবাইকেই যেন আমরা ফিরে নিয়ে আসতে পারি, কাউকেও যেন আমরা রিটার্নমেন্ট না করতে হয়, কাউকেও যেন আমাদের ছেড়ে না দিতে হয়, সবাইকে, কারণ আমরা এমন একটা ফ্যামিলি মতো এখানে, সবাইকে এমন ভালোভাবে জানি, ভালো চাই, আর আমাদের যে রেসপন্সিবিলিটি আমাদের 3 পার্টনারের, এটা সাংঘাতিক আমি বলতে পারবো, কারণ ওরা আমাদের দিকেই তাকিয়ে থাকে যেন তাদের জবটা আমরা রাখতে পারি। তো এটারই চেষ্টা, কিন্তু এমনও ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে
যেমনও হতে পারে যে একজন দুজন হয়তো আমরা রাখতে পারবো না, ওইটাই আমরা দেখছি, চেষ্টা করছি। ইনফ্যাক্ট 2-3 দিন পরে আমাদের একটা বড় মিটিং মিটিং হবে, হ্যাঁ। কাকে আমরা আচ্ছা, ছাড়তে হবে, কাকে আমরা একদম না পারলে না, কিন্তু হ্যাঁ। hopefully ওটার সংখ্যাটা খুব যেন অল্প হয়, ওটা সেই আমরাও তাই আশা করি। হ্যাঁ, তো আমাদের সাথে ববির নেটওয়ার্কে বোধহয় কোনো প্রবলেম হচ্ছে। তো আমাদের সাথে রিয়াদ অলরেডি জয়েন করেছেন। So আমি রিয়াদকে রিয়াদকে আমি ইনভাইট করছি এখন। রিয়াদ আমাদের সাথে জয়েন করছেন, ডক্টর রিয়াদ কবির। রিয়াদ, ওয়েলকাম চর্চ। শুনতে পাচ্ছেন রিয়াদ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনাদের কথা শুনছিলাম এতক্ষণ, ভালো লাগছে। সরি রিয়াদ, আপনাকে একটু ওয়েট করতে হলো কারণ আমরা একটা কনভারসেশনের মাঝখানে ছিলাম, তো আমি ভাবলাম আপনাকে একটু পরে আনি। দ্যাটস ফাইন। আচ্ছা, আমি ববির কাছ থেকে আচ্ছা রিয়াদ, আমরা ববির কাছ থেকে শুনছিলাম জি। ববির নেটওয়ার্কে কোনো ঝামেলা হয়েছে মনে হয়। সো ঠিক আছে, দেখি ববি যখন আসে তখন তার কাছে আবার আমরা ফিরে যাব, তার যেটা নিয়ে সে আলোচনা করছিলেন। তার মাঝখানে আমি একটু বলি যে রিয়াদ একজন জিপি, জেনারেল ফিজিশিয়ান। রিয়াদ, আপনি তো সারিতে আছেন না? জি। আপনার প্র্যাকটিস তো বোধহয় সারিতে। আমার প্র্যাকটিস লন্ডনে, আমি থাকি সারিতে, কিন্তু প্র্যাকটিস লন্ডনে, আপনার রিচমন্ডে। আচ্ছা আচ্ছা, ওকে। সো ববি, আপনার কি নেটওয়ার্ক এখন ঠিক হয়েছে? দেখা ববি, যাচ্ছে। ক্যান ইউ হিয়ার আস? হোপফুলি। আচ্ছা, আপনি শেষ করুন ববি, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, জি, আমি সংক্ষেপে শেষ করে দিই। তা আমরা শুরুতে আমাদের যারা ওয়ার্কফোর্স আছে তাদেরকে হয়তো রেমুনারেশনের ব্যাপারটা আমরা শুরুতে ওভাবে রেগুলারলি করতে পারিনি, বাট যখন আমরা নিয়মিত কাজ করা শুরু করি তখন আমরা তাদেরকে ডে লং প্রোগ্রাম গুলোর জন্য আলাদা করে আমরা তাদেরকে রেমুনারেট করা শুরু করি, এবং মান্থলি রেমুনারেশনের ব্যাপারটা আমরা নো ওয়ার্ক নো পে এই পলিসিতে কিছুদিন চলার পর লাস্টলি আপনার জেনে ভালো লাগবে, আমরা গত মে মাস থেকে আমরা তাদেরকে প্রপারলি ফুল স্যালারি বা রেমুনারেশন যাই বলেন সেটা আমরা দেওয়া শুরু করেছি, এন্ড দে আর হ্যাপি উইথ আস, দে আর এনজয়িং দেয়ার ওয়ার্ক, এবং আমরা হোপফুলি সামনের দিনগুলোতে এভাবে কন্টিনিউ করতে পারবো। থ্যাংক ইউ। অবশ্যই, হ্যাঁ, কারণ এই প্যান্ডেমিকের কারণে আমরা তো সবাই কম বেশি মানে আপনার এফেক্টেড হয়েছে, তাই না? কারণ ওদেরকেও তো দেখতে হবে আমাদেরকে, না হলে কিভাবে চলবে? আমরা একজন আরেকজনকে যদি আমরা না দেখি তাহলে তো এর কোনো মানে আপনার কি বলতে পারি, তাই না? মানে একজন আরেকজনকে আমাদের দেখতে হবে। তো যাই হোক, এখন আমাদের সাথে রিয়াদ আছেন। রিয়াদ, আপনার কাছ থেকে একটু জানবো আপনার কাছ থেকে জানবো যে করোনা যে ক্যারেক্টার চেঞ্জ করছে এখন, এই সম্বন্ধে কি বলুন? করোনা ক্যারেক্টার চেঞ্জ করছে মানে কি? মানে ধরেন করোনা যে আমরা এখন জানতে পারছি যে জি। করোনা নাকি এয়ারবোর্ন হয়ে গেছে। এখন আপনার আগে যেমন শুধু ড্রপলেট থেকে হতো, যেটা ইনিশিয়ালি যেটা স্টার্ট হয়েছিল, রাইট? জি। কেউ হাঁচি দিলে, কাশি দিলে বা কাছাকাছি গেলে পরে করোনাতে আক্রান্ত হতে পারি আমরা, অথবা টাচ থেকে। কিন্তু এখন জানা যাচ্ছে যে করোনা নাকি বাতাসে উঠছে, করোনা ভাইরাসটা। হ্যাঁ, তো এই সম্বন্ধে আমাদের একটু কিছু বলেন। করোনা ভাইরাসের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে কথাটা, আমার মনে হয় এটা ইটস মোর অফ এ মিডিয়া থিং, কারণ করোনা ওয়াজ অলওয়েজ ড্রপলেট ইনফেকশন, করোনা রিমেইনস টু বি আ ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট আর আপনার যেই টার্মিনোলজিটা ইউজ করছেন আমরা মিডিয়াতে শুনছি এয়ারবোর্ন এবং ড্রপলেট ইনফেকশন, এসেনশিয়ালি ইটস মোর অফ এ মিডিয়া হাই, ইটস দ্য বটম লাইন। কিন্তু কারণ করোনা ড্রপলেট ইনফেকশন এবং আপনার এয়ারবোর্ন ইনফেকশনের বেসিসটা হচ্ছে যে পার্টিকেল সাইজ, যে আপনার করোনা ভাইরাসের সাইজটা কত বড়। হ্যাঁ, এখন ছোট ভাইরাস আর বড় ভাইরাস যত বড় হবে তত ভারী হবে, যত ভারী হবে তত ড্রপলেট হবে। হ্যাঁ, ড্রপলেট মানে ফোটার মতো, আর এয়ারবোর্ন মানে যেহেতু হালকা, অনেকক্ষণ বেশি বাতাসে থাকে, একটু অনেক বেশি যেতে পারে, এবং that's essentially তো করোনা ভাইরাস ওভার দ্য ইয়ার্স, নট ওভার দ্য ইয়ার্স, আমরা করোনা ভাইরাসকে চিনি কবে? নভেম্বর ডিসেম্বর। আপনার এই 6 মাসে করোনা ভাইরাসের সাইজ ছোট হয় নাই। আচ্ছা, করোনা ভাইরাস যেই সাইজ ছিল বড়ই হচ্ছে নাকি যেই সাইজে ছিল সেই সাইজেই আছে? যেই সাইজ ছিল সেই সাইজই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা যত দিন যাচ্ছে অনেক বেশি জানতে পারছি করোনা ভাইরাসের ব্যাপারে। ব্যাপার হচ্ছে আপনার ডিসেম্বরের আগে, জানুয়ারির আগে কেউ করোনা ভাইরাসের কথা শুনেও নাই, কেউ করোনা ভাইরাসের কোনো সম্পর্কে আইডিয়া ছিল না, সুতরাং we didn't know about it. এখন যতই দিন যাচ্ছে we are learning about it,
রিসার্চ হচ্ছে, রিসার্চ গুলো আরো আপনার মনে করেন যে আরো ফাইন হচ্ছে এবং মোর স্ট্রিমলাইন্ড হচ্ছে, ফলে যেই সমস্ত ইনফরমেশন আমাদের কাছে আগে ছিল না, এই সমস্ত ইনফরমেশন এখন মোর ফোকাস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। যে কারণে আগে একদম প্রথমে আমরা শুনলাম যে হ্যাঁ আপনার এই এটা ইটস ডেডলি এন্ড ডেঞ্জারাস এন্ড অল অফ দ্যাট। হ্যাঁ, ইট ইজ ডেডলি, ইট ইজ ডেঞ্জারাস, কারণ হচ্ছে আমাদের তো কোনো ডিফেন্স নাই। আমরা এই ভাইরাসটাকে আগে কোনোদিন দেখিনি, চিনি, আমাদের বডি এটা রেকগনাইজ করতে পারে না, তো সেহেতু আমাদের কোনো ইনার ডিফেন্স নেই। তো ফলে এতে যেই আক্রান্ত হচ্ছি আমরা, হয় ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি, আর ডিপেন্ড করছে যে যারা এক্সপোজড হচ্ছেন, যেমন এই যে আপনি মনে হয় অপটিমিস্টিক আপনারা যারা খুব ক্লোজ প্রক্সিমিটিতে এক্সপোজার হচ্ছে আপনাদের, আপনারা ইউ আর লাইকলি টু গেট আ হিউজ ভলিউম, হ্যাঁ, ইন ওয়ান গো। তো এই যে আমরা যেটা বলি যে ইনকুলেশন ডোজ, মানে যে আপনার সাথে একজন ফেস টু ফেস আসলো, আপনার কাছে হাঁচি বা কাশি দিল, সেটা আপনার নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে, তো এখন যেই পরিমাণ ভাইরাস আপনার ভিতরে প্রবেশ করছে ওই একবারে, হ্যাঁ, এটার পরিমাণটা অনেক বেশি। যারা আপনাদের মতো প্রফেশনে আছেন, কিংবা যারা মনে করেন যে ইএনটি ডাক্তার আছে, কিংবা খুব কাছ থেকে, যেমন ফুটবল খেলাতে যেতে হয়, যেমন আপনার ফুটবল খেলার সময় একদম ইনিশিয়ালি যখন এটা ছড়ানো শুরু করে, স্পেনে একটা বড় ফুটবল ম্যাচ ছিল, 70,000 পিপল অ্যাটেন্ডেড দ্যাট গেম, হ্যাঁ, এবং তখন স্পেনে ইতালিতে কালচার হচ্ছে হাক দেওয়া, কিস দেওয়া। তো এই যে একদম কাছ থেকে যে হিউজ ডোজটা যায়, এই ডোজটা ওয়াজ ডিপেন্ডেন্ট অন কে কতখানি অসুস্থ হচ্ছে এবং কত দ্রুত অসুস্থ হচ্ছে। এইটা এখন যেমন বলছে যে 2 মিটার দূরে থাকে, হ্যাঁ, তারপরে বলছে এখন বলছে 1 মিটার প্লাস দূরে থাকে, 1 মিটার প্লাস দূরে থাকেন। এগুলির বেসিসটা হচ্ছে যে আপনার দূরত্বটা যেহেতু বেশি, ভাইরাসটা বাতাসে থাক কিংবা আপনার কথার সময় কিংবা হাঁচির সময় কিংবা কাশি দিলেন, এটা ট্রাভেল করে ওই ব্যক্তির কাছে পৌঁছতে পারছে কিনা। তো 2 মিটার থাকলে আপনি ইউ আর ফেয়ারলি সেফ, যে আপনি আপ টু 15 মিনিটস যদি থাকেন, ইউ আর ফেয়ারলি সেফ, যে হোপফুলি ইউ উডন্ট ক্যাচ ইট। কিন্তু আপনার 1 মিটারের ভিতরে সেই ডিস্টেন্সটা যেহেতু কম, টেকনিক্যালি অনেক রকমের ডেটা দেখা যায় এখন, লটস অফ রিসার্চ, কিন্তু আপনার ইউ আর রিলেটিভলি সেফ। কিন্তু যদি আপনি মাস্ক পরে থাকেন উইদিন 1 মিটার, ইউ আর অ্যাকচুয়ালি প্রিটি গুড, কারণ মাস্ক আটকে ফেলছে। এখন সেটা আপনার ডাক্তারদের ক্ষেত্রে, হেলথ কেয়ার প্রফেশনালদের ক্ষেত্রে সেটা সার্জিক্যাল মাস্ক হোক, কিংবা ওয়েদার ইটস আ 3 লেয়ার ফেস কাভারিং। যে ফেস কাভারিং এর কথাটা এখন সবখানে বলছে, ইংল্যান্ডে যেমন পাবলিককে বলছে, যে পাবলিকের ব্যাপারে বলছে না যে মাস্ক পরো, কারণ যাতে মাস্ক গ্লোবালি শর্টেজ না হয়ে যায়, যেটা ইনিশিয়ালি হয়েছে। ফেস কাভারিং বলা, ফেস কাভারিং এর ব্যাপারে বলছে যে আপনার 3টা লেয়ার যাতে হয় অ্যাটলিস্ট, যে বাইরের 2টা লেয়ার অ্যাবজর্বেন্ট, যেমন মেটেরিয়াল যেটা কাপড়ের হতে পারে, কিন্তু মাঝে একটা লেয়ার যেন খুব থিক মনে হয়, যেটা উইচ ইজ ওয়েল ওভেন টাইট ফ্যাব্রিক, কিংবা ওয়াটার প্রিভেন্টেটিভ। তো ওই ধরনের একটা লেয়ার, 3 লেয়ার মাস্ক যদি 3 লেয়ার ফেস কাভারিং যদি হয়, ইট উইল প্রোটেক্ট ইউ ওয়েল এনাফ। কিন্তু মাস্কের ব্যাপারটা বা ফেস কাভারিং এর ব্যাপারটা, ইট নিডস টু বি ওয়েল ফিটেড। বাংলাদেশে যেমন অনেকেই ফেস কাভারিং এমনিই করি আমরা, হ্যাঁ, তাদের একটা অ্যাডেড প্রিকশন এমনি আছে। তো এই সমস্ত জিনিস আপনাকে প্রিভেন্ট করবে। আবার আপনার কথায় চলে যায় যে কথাটা বলছিলেন যে ড্রপলেট এবং এয়ারবর্ন। ড্রপলেট যেহেতু একটু বড় আকার, এখন ভাইরাসটা হিউজ বড়, আপনার ফুটবলের সাইজ না, ইটস মাইক্রোস্কোপিক এনিওয়ে, হ্যাঁ, কিন্তু আপনার যেই মাইক্রোস্কোপিক ভাবে যেই সাইজ, সেই সাইজের ভিতরে আপনার কিছু মাস্ক আছে যেটা আটকে ফেলবে। কিন্তু আপনার ফেস কাভারিং যখন এটা আপনার ইতে যায়, কিংবা এটা যদি খুব পাতলা কাপড়ের হয়, যেমন বুননটা যদি খুব ফাইন না হয়, সেই ক্ষেত্রে ভাইরাসটা কিন্তু আপনার নিঃশ্বাসের সাথে ইন অ্যান্ড আউট পাস করবে। এই জিনিসটাই প্রিভেন্ট করার জন্য বলতে ফেস কাভারিং। আপনার এয়ারবোর্ন, আর এটা আমি মিডিয়াতে দেখেছি, যেটা আগে ছিল না, এখন বলছে ইটস অ্যাকচুয়ালি মোর অফ দ্য মিডিয়া এলিমেন্ট রাদার দ্যান ইন রিয়ালিটি, কারণ ভাইরাস গত 6 মাসে ছোট হয়নি যতদূর। আচ্ছা আচ্ছা, ডক্টর কবির, আমি এটাও বলছিলাম আর্লিয়ার যে ভাইরাসটা যে সাইজ নিয়ে কথা হচ্ছিল, যে এটা একটা বড়, দ্যাট the size of it is big enough that it doesn't actually penetrate through the skin. It's through the mucus layer. So that's why I mean, when I do see my patients,
I don't wear gloves. It's mainly to use common sense and constantly washing hands. Anything I touch, whether I touch, like a bulk cleanse or অথবা your thermoscope, did they touch করা হয়? I then go and wash my hands and wipe down all the equipments, যেটা করা হয়, so আমার স্টাফরা যারা নাকি বাইরে, they use it more of a theater, to use the gloves, to put the glasses in the packet and then hand it over to them, and then they throw the gloves away. But it's, like I say, the droplet is quite large, that it doesn't penetrate through the skin. এটা আমি earlier ওনাদেরকে হ্যাঁ শাওন বলছিলেন। জি, ড্রপলেট না, ইনফেকশনটা ড্রপলেট ইনফেকশন, এটার বেসিক ট্রান্সমিশনটা হচ্ছে আপনার এটা আপনার শরীরে প্রবেশ করার জায়গা খুব সীমিত। আপনার হয় চোখ দিয়ে ঢুকছে, বা নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, বা আপনার মুখে দিয়ে নিচ্ছেন। হ্যাঁ, এর বাদে নর্মালি ইটস নট পেনিট্রেবল। এখন যেমন WHO বলছে যে তোমাদের জুতা থেকেও এটা ট্রান্সমিশনের স্কোপ ইজ ভেরি লেস। সুতরাং জুতা যে তোমরা প্রতিবার এসে বাসায় এসে ধুতে হবে সাবান পানি দিয়ে, নট রিয়েলি নেসেসারি। আপনার জুতা আপনার ঘরের বাইরে একদম সামনে আমরা যেমন এখানে রাখি, হ্যাঁ, জুতাটা খুলে আসো, তাহলে ঘরে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে যারা ফ্লোরে হামাগুড়ি দেয়, এরা যাতে জুতা থেকে ফ্লোরে থেকে এদের হাতে এবং হাত থেকে ইভেন্চুয়ালি মুখে না আসে, এই ট্রান্সমিশন চেইনটা ব্রেক করছে। দ্যাটস অল ইট ইজ অল অ্যাবাউট। হ্যাঁ, আপনাদের গ্লাভস এর যে ব্যাপারটা, গ্লাভস এর এসেনশিয়াল প্রিন্সিপালটা তো আসলে মেক ইট, যে এসেনশিয়াল প্রিন্সিপাল হচ্ছে আপনি গ্লাভস পরছেন কারণ গ্লাভস ডিসপোজেবল। আপনার ভাইরাসটা যদি কোথাও থেকে এসেও থাকে আপনার কাছে, আপনার হাতে, আপনি গ্লাভস পরছেন, গ্লাভসটা ফেলে দিচ্ছেন, ফলে আপনার অন্যান্য কন্টামিনেশনের রিস্ক কমে যাচ্ছে। দ্যাটস দ্য হোল আইডিয়া। সুতরাং আপনার যদি ইফ ইউ ওয়ার্কিং ইন আ রিলেটিভলি সেফ এনভায়রনমেন্ট, যেখানে মনে করেন যে আপনার টাচ ইজ অনলি বিটুইন ইয়োর ওন ইকুইপমেন্ট, সেই ক্ষেত্রে আপনি ইউ ক্যান ডু উইদাউট গ্লাভস, কারণ আপনার কন্ট্যাক্ট তো, আপনার ইকুইপমেন্ট তো কন্টামিনেটেড হচ্ছে না, যেটা আপনার সেকেন্ড পেশেন্ট ডিকন্টামিনেশনের প্রয়োজন হচ্ছে। সুতরাং ইটস অল ভেরি ওয়েল। আচ্ছা আচ্ছা আচ্ছা, I personally think the gloves হচ্ছে a false security, যেটা আমি বলতে চাচ্ছি। It's আমার কাছে the only thing with the gloves হচ্ছে যে when you wear your gloves you do not touch your face as much, so that is a good thing, so আমরা যখনই gloves পরে আমরা এরকম যখন করি বা এরকম করি চোখে gloves পরে আমরা এটা করি না, so that is another sort of safety measure, maybe just to protect your hands. Exactly. So this is a very common thing. আমরা কথা বলার সময় easy আমরা এরকম করি, কত কিছু করি মুখে নিয়ে, so I think we do that less. It's a very natural thing. So, but we do that less when we're wearing gloves, and I think that is a positive thing. But I think যেটা নাকি আমার, like Dr. Kabir was saying, আমার এখানে 46 staff. So সবাইকে most important thing যেটা বলা হচ্ছে is that to use your common sense, wash your hands, sanitize your hands, and that is the most important thing. Of course, যেটা নাকি সব আমার locum বা optometrist যারা এখানে আছে সবাইকে বলেছি, spend if you can minimum of maximum 15 minutes with your patients, but of course sometimes in our field the variabilities are there, you can't always predict that. I mean 15 minutes যেটা যতটুকু আমাদের duty of care করার ওটা তো আমাদের করতেই হবে, but majority there is a guideline which we follow with the General Optical Council, the College of Optometry, যেটাই আমরা করি এটা হচ্ছে we try and maintain as closely to the guidelines as much as possible. না অবশ্যই, কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে একটু কিছু বলেন রিয়াদ। বাংলাদেশে যে এখন করোনার কি অবস্থা, অনেক স্প্রেড হচ্ছে তাই না? আমাদের ফেরদৌসী আপা বলছিলেন উনি কিছু জানতে চাচ্ছিলেন about parceling things. হ্যাঁ, ডক্টর কবিরের কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যেমন ফেরদৌসী আপা কি বাংলাদেশে? তাহলে আপনার ববি ভাই, ফেরদৌসী আপা, আপনারা তিনজনই বাংলাদেশে? বাংলাদেশ থেকে। বাংলাদেশ। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আমি তো বুটিকের ব্যবসা, আমার হিউজ পরিমাণে কাপড় আসে এবং পার্সেলও হচ্ছে সাথে সাথেই, বাট এটা ওয়াশ ছাড়া আর কিভাবে স্যানিটাইজ করা পসিবল? আপনি কাপড়ের কথা বলছেন? জি, কাপড়ের কথা বলছি।
কাপড়ের কথা যদি বলেন, আপনার আপনার ডিপেন্ড করছে যে আপনার স্যানিটাইজ করতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনার কার জন্য সেফটি খুঁজছেন আপনি? আমি সবার জন্য, আমি আমার জন্য, আমার ওয়ার্কারের জন্য, আমার তাহলে কাস্টমার সবার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে আর কয়টা প্রশ্ন করতে হবে। প্রথমে হলো আপনার মনে করেন যে আপনার কাপড়টা ডেলিভারি হচ্ছে, কাপড়টা ডেলিভারি কোথা থেকে হচ্ছে এবং কার কাছে আসছে বলেন। ও আমি আচ্ছা ছোট ছোট ভাগে আপনার প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, আমার ডেলিভারি হচ্ছে আমার কাছ থেকে, এবং মানে আমার কাছ থেকে বলতে যে আমার শপ থেকে ডেলিভারি হচ্ছে, না, শপ থেকে কিন্তু delivery- আপনার কাছে তো প্রথমে আসছে, আপনি কাপড়টা ধরছেন। হ্যাঁ আমার কাছে আসছে, এটাই আপনি আমার কাপড়টা question। ধরার আগে আপনার বুটিক, যেহেতু সম্ভবত ইউ গট টেইলার্স, টেইলার, হ্যাঁ এমব্রয়ডারার, জি হ্যাঁ, এদের কাছে যাচ্ছে। এদের কাছে যাওয়ার আগে কাপড়টা আপনার ফ্যাক্টরিতে আসছে, জি ফ্যাক্টরি থেকে কাপড়টা কোথাও না কোথাও থেকে ডেলিভারি হচ্ছে। হ্যাঁ, এই চেইনটা, কারণ আপনার প্রশ্নের উত্তরের অনেকগুলা ভাগ। এই যে আপনি বললেন যে আমি কেন, কথাটা আমি আপনাকে এক্সপ্লেইন করি তাহলে ইজিয়ার হবে। এই যে আপনি বললেন যে আমি কিভাবে স্যানিটাইজ করবো। এখন আপনি কার জন্য স্যানিটাইজ করছেন? আপনি মনে করেন কাপড়টা রেডি করলেন, কাপড়টা রেডি করে আপনি একটা বক্সের ভিতর ভরলেন, বক্স থেকে এটা ফাইনাল স্টেজ, আপনার কমপ্লিট প্রোডাক্ট, এটা আপনি কাস্টমার কাছে পৌঁছে দেন। এখন কাস্টমার কাছে পৌঁছে দেন, আপনার এর মধ্যে যখন আপনি পোস্ট করলেন বা whatever you do, it takes about a week to get there, or আপনি হ্যান্ড ডেলিভারি করলেন on the day full time। এখন এখানে একটা যে জিনিসটা বোঝা যাচ্ছে, আপনার করোনা ভাইরাসের যতই ভিরুলেন্ট বা যতই মারাত্মক হোক না কেন, মারাত্মক হওয়া সত্ত্বেও অনেক দুর্বলতা। যেমন আপনার সিম্পল একটা জিনিস, ভাইরাসটা যতই মারাত্মক হোক, আপনি সাবান পানি দিয়ে ধুলে এটা ভেঙে চুরমার হয়ে যায়, হ্যাঁ সেটা তো গেল, জানি। ঠিক আছে। শুধু তাই না, এই ভাইরাস কিন্তু আপনার যেমন কপার, কপার মানে তামা, হ্যাঁ, কপারের উপরে 4 ঘন্টা বেশি বাঁচবে না, 4 ঘন্টা পরে ভাইরাস। হ্যাঁ, আপনার কার্ডবোর্ডে 24 ঘন্টা পরে এই ভাইরাসের পরিমাণ 0। হ্যাঁ, আপনার প্লাস্টিক 4 দিন পর্যন্ত প্লাস্টিকের উপর বেঁচে থাকতে পারে, স্টেইনলেস স্টিলে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো এখন আপনার এই কাপড়টাতে আপনার মনে করেন যে যেখান থেকে ডেলিভারি দিল, ধরেন আপনার মনে করেন আপনার লোকেশন কোথায়, আপনি ঢাকায়, জি ঢাকা। তো ফেরদৌসী আপা, আপনার কাপড়টা মনে করেন চিটাগাং থেকে ডেলিভারি আসলো, হ্যাঁ, পোর্ট থেকে নামলো, চিটাগাং থেকে ডেলিভারি আসলো, বাক্সে ভরা হয়েছে কিন্তু অনেকদিন আগে, বাক্সে করে এই বাক্সটা আপনার কাছে পৌঁছাইতে, কার্ডবোর্ডের বক্সটা আপনার ফ্যাক্টরিতে পৌঁছাতে সময় লাগলো 2 দিন। কার্ডবোর্ডের উপরে, বক্সের উপরে ভাইরাসের পরিমাণ 0, প্রোভাইডেড যে ইন দ্য ট্রানজিট কেউ কাজ করে নাই। সেই ক্ষেত্রে আপনার ফ্যাক্টরিতে যে বাক্স খুলছে, দ্যাট পারসন ইজ সেফ। 2 হচ্ছে যে কাপড়টার ভিতরে থাকার কথা না, কারণ আপনার এটা মোর দেন 72 আওয়ার্স হয়তো ওখানে ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যে বাক্সে খুললো আপনার ফ্যাক্টরিতে বসে, if any one of those person has the infection and is asymptomatic, মানে কোন রকমের সংক্রমণের চিহ্ন তাদের নাই, হাঁচি, কাশি, জ্বর, লস অফ টেস্ট সেন্সেশন, ডায়রিয়া, ভমিটিং, কাশি কিছুই নাই, কিন্তু যেহেতু সুস্থ সবল, ভাইরাসটা কিন্তু ক্যারি করছে এবং ছড়াচ্ছে, এরকম একটা লোক আপনার ফ্যাক্টরিতে মনে করেন আছে, এও কিন্তু কাপড়টা ধরলো কিংবা আপনার সেলাই মেশিনের উপর দিল, হ্যাঁ, তো এখন কোনোভাবে তার কাছ থেকে হাঁচি, কাশি, whatever the case, সেলাই মেশিনে লাগলো, স্টেইনলেস স্টিলের সেলাই মেশিন, 2 দিন ভাইরাসটা ওখানে লাগলো, ওখান থেকে ভাইরাসটা কিন্তু আপনার কাপড়ে আসে। হ্যাঁ, সেই কাপড়টা আপনার এমব্রয়ডারের কাছে গেল, আপনার এমব্রয়ডারের কাছে যেতে হবে, হ্যাঁ, কারণ পাশাপাশি বসা, হ্যাঁ, কিংবা মনে করেন পরের দিন কাজ করলো। So transmission, these are the roots. However small it is, transmission risk huge না, আমি এগ্রি করি, কিন্তু ট্রান্সমিশনের রিস্ক আছে। আর ফাইনালি আপনি মনে করেন যে আপনি এটা বক্স করে কাস্টমারের কাছে পাঠাচ্ছেন, এই একই কথা, কার্ডবোর্ডের বক্স, কাস্টমারকে বলেন যে তোমার কাছে পৌঁছায় দিলাম, তুমি কাস্টমারের বক্সটা 24 ঘন্টা রেখে দাও, 24 ঘন্টা পরে খোলো, তাইলে কিন্তু মোটামুটি কাস্টমার বলবে যে ঠিক আছে, আমি বক্সের পার্সপেক্টিভ থেকে আমি কিন্তু নিরাপদ। কাপড়টা হয়তো 2 দিন পরে পড়লো, 3 দিন পরে, 4 দিন পরে পড়লো, টু বি ম্যাক্সিমাম সেফ। কাপড়ের কথা আমি কোথাও দেখিনি যে এক্স্যাক্টলি কতক্ষণ থাকে, কেমন থাকে, কিভাবে মারা যায়, যেটুকু জানি সেটুকুই বলতে পারি।
সেই, যেমন প্লাস্টিক, স্টেইনলেস স্টিল, এগুলি দিস বিন রিসার্চ, হয়তো প্লাস্টিক কাপড়টাও রিসার্চ কোনো সময় আসবে, কয়দিন পরে হয়তো বের হবে। হ্যাঁ, কয়েকদিন পরে নিশ্চয়ই বের হবে। আমার এটাই সবাই আসলে জানার ছিল। হ্যাঁ, এটাই জানার ছিল যে কোথায় কাপড়ের ভিতরে পড়ছিলাম? কতক্ষণ থাকে। 72 hours, Dr. Kabir বলছিল 72 hours. 72 hours on 72 hours on plastic. প্লাস্টিক। আমি হ্যাঁ, শুনেছিলাম যেমন- কাপড়ে 48 আওয়ার্স থাকে, কোথায়? কাপড়ের ভিতরে 48 আওয়ার্স হয়তো না। এটা আমার নজরে পড়েনি। প্যাকেট অবস্থায় থাকে, তাহলে 48 ঘন্টা পরে ওটা মরে যায়, কোভিড থাকে না। কারেক্ট। আপনার বেশিরভাগ ক্ষেত্রেই এগুলির ফাইন রিসার্চ হবে যখন কাগজপত্র আসবে, তখন এগুলি বোঝা যাবে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ স্কেল আপনার জিনিসটা আপনার ইন কোল্ড অ্যান্ড ওই যেটা বলছিলাম যে আপনার প্লাস্টিক, হ্যাঁ, প্লাস্টিক, স্টেইনলেস স্টিল একটু কোল্ডার এনভায়রনমেন্টে একটু বেশি থেকে একটু ওয়ার্মার এনভায়রনমেন্টে হয়তো একটু কম। কিন্তু তার মানে এই না যে ওই যে কোথাও ওই দিন পড়ছিলাম যে রোদে 35 ডিগ্রি রোদে দাঁড়ায় থাকলে করোনা ভাইরাস হবে না। দিস আর অ্যাকচুয়ালি নট কোয়াইট ট্রু। হ্যাঁ, তা আপনি কাপড় তো আপনি একটা কাপড়, একটা মেটেরিয়াল, আপনার একটা বুটিক, ইউ মেড ইট, আপনি ইউ কান্ট রিয়েলি ওয়াশ ইট অল দ্য টাইম, ইউ কান্ট রিয়েলি বয়েল ইট। আপনার many other ways of sterilization আছে, কিন্তু most of them are not really feasible. সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে easiest way হচ্ছে to allow time. এটা আপনার সবচেয়ে মারাত্মক। সেই ফেরদৌসী আপা, আপনি আপনার কোয়েশ্চেনের উত্তর হ্যাঁ, পেলেন রিয়াদের কাছ থেকে। জি, ধন্যবাদ thank you. রিয়াদ। আর কারো কিছু আছে? আদিবা, ববি, আপনারা কিছু জিজ্ঞেস করতে চান রিয়াদকে? না, আই গট মাই অ্যান্সার। আমারও এরকম আচ্ছা। জানার ছিল এবং আমি ওনার বক্তব্য থেকে পেয়ে গেছি। আচ্ছা আই থিঙ্ক বোঝা গিয়েছে বিষয়টা। আচ্ছা, আদিবা না, বোঝা গিয়েছে। বোঝা আমার গিয়েছে? ওরকম কোনো প্রশ্ন নেই। আচ্ছা, গুড। আর শাওনের তো কিছু জানার দরকার নেই, আই বিলিভ। না, আমার অনেক কিছু জানার আছে। অনেক কিছু জানার আছে। আচ্ছা, আমাদের সময় খুবই কম। আপাতত আমি না, রিয়াদকে একটু মেন্টাল হেলথ নিয়েও বলতে বলবো আমাদের জন্য। কোনো টিপস যদি রিয়াদ দিতে পারে। তো শাওনের কি জানার আছে? শাওনের কাছ থেকে একটু শুনে নেই। শাওন, কোনো ও কোয়েশ্চেন? না, মানে I don't think at the moment আমার কোনো প্রশ্ন নাই। I mean obviously I do have many, but I think আমার যেটা হচ্ছে এখন I think we have to be more vigilant in do you not agree, Dr. Kabir, regarding this, because এখন হচ্ছে সবাই একটু complacent হয়ে যেতে পারে। সবাই বলছে ও এখন চলে গিয়েছে, we can go back to normal life. But I think we have to be careful right now to make sure that we are maintaining the hygiene factor, or washing our hands, or অথবা কোথায় কি করলাম, কাকে ধরলাম, কাকে maintain within the bubble, or still maintaining the distance family থেকে। আমি মনে করি এখন it's because এখন এত হয়তো আস্তে আস্তে মিডিয়ার ওরকম একটা হাইপটা একটু কমে যাচ্ছে, দেখতে পাচ্ছে the contamination rate বা death rate কমে যাচ্ছে। so but people একটু complacent হয়ে যাচ্ছে, আমি যেটা মনে করি। So I think people need to be more vigilant and more careful. I hope you do you agree, Dr. Kabir? I do agree. আপনার এখন অ্যাকচুয়ালি আপনার জিনিসটা দেখেন, জিনিসটা তো যায় নাই। হ্যাঁ, আপনার দেখেন if you worldwide দেখেন যে সেকেন্ড ওয়েভ is not unreal. আপনার বিভিন্ন দেশে, নিউজিল্যান্ডের মতো দেশে ওরা বললো যে we are completely free. হ্যাঁ, এরপরেও ওরা কিন্তু স্ট্রাগল ব্যাটল করছে, বিভিন্ন কেস আসছে, ঢুকছে। হ্যাঁ, আপনার আরেকটা কথা, মেলবোর্ন হ্যাজ বিন ইন লকডাউন। কথা হলো, ও বললো যে মেলবোর্ন ইজ ইন লকডাউন, এখন ইটস কমপ্লিট another 6 weeks. হ্যাঁ, প্রথমে চাইলে ওরা ফ্ল্যাট কন্টেইন করতে, প্রচুর নিউজে প্রচুর 2 দিন ধরে দেখি বিভিন্ন মানুষের কমপ্লেইন, কিন্তু এখন কমপ্লিট লকডাউনে চলে গিয়েছে। হ্যাঁ, এরকম আপনার আরো এরকম আরো কোথায় আপনার ইয়েতে ইটালিতে এসছে। ইজ ভেরি রিয়েল। সুতরাং সেকেন্ড ওয়েভ জিনিসটা না, যেটা এখনো মিডিয়াতে আসেনি কিংবা কিছুদিন পরে শুনবেন, সেটা হচ্ছে যে আমরা এখন জুলাই মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর শীতকাল আসবে। হ্যাঁ, তখন শীতকালের যে রেগুলার ভাইরাসটা আসবে, ঠান্ডা, সর্দি, কাশির ভাইরাস, এটা যোগ হবে। সুতরাং 1 আর 1-এ 2 যোগ হবে। সুতরাং উই আর স্টিল নট ইন দ্য ক্লিয়ার। সুতরাং এই যে আপনি যে কথাটা বলছেন, উই নিড টু বি কেয়ারফুল এন্ড ভিজিলেন্ট, অবশ্যই উই নিড টু বি এক্সট্রিমলি কেয়ারফুল এন্ড ভিজিলেন্ট। কারণ হলো এই যে দেখেন
আপনার গত গত শুরু হলো কবে? মার্চে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। হ্যাঁ, বেশিরভাগ লোক কিন্তু ঘরবন্দি। ঘরবন্দি হওয়ার ফলে আপনার যদি চিন্তা করে দেখেন, যেই সমস্ত লোক নরমালি বাসে চড়তো, ট্রেনে যেত, বাংলাদেশে যারা মনে করেন যে দোকানে যেতে, আপনাদের গাউসিয়া শপিং মলে যেতে, যেখানে হাঁটার জায়গা নাই, হ্যাঁ, তো গায়ে গায়ে লেগে হাঁটতে হয়, এই সমস্ত জায়গায় যেখানে কন্টামিনেশনের চান্স ইজ এক্সট্রিমলি হাই, এই সমস্ত জায়গায় কিন্তু অনেক লোকে যান না। ফলে আপনারা কিন্তু ইউ হ্যাভ বিন ন্যাচারালি প্রোটেক্টেড। হ্যাঁ, আপনাকে একটা সিম্পল একটা উদাহরণ দিই। আমরা যেমন গত 3 মাসে ইংল্যান্ডে আমরা সাধারণ সর্দি কাশির পরিমাণ বাচ্চা এবং বাচ্চাদের এবং বয়স্কদের ভিতরে ইজ আ হিউজ ড্রপ। হ্যাঁ, কারণ একটাই, সবাই ঘরে বসে আছে, কেউ কারোর সাথে কন্ট্যাক্ট নাই, এবং ন্যাচারাল প্রোটেকশনের কারণে আমরা সবাই কিন্তু সবাই ভালো ছিল, কারণ একজন থেকে আরেকজন লাগছে না, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ। নর্মালি ধরেন যদি 100টা হয়, এর মধ্যে হয়েছে মাত্র 10টা বা 15টা। এখন এই লোকগুলা ন্যাচারালি প্রোটেক্টেড। এই যে যে কথাটা বলছেন, সেই কথা সূত্র ধরে বলি, হ্যাঁ, এই যারা লোকগুলা এতদিন ধরে আপনারা প্রোটেক্টেড ছিলেন, এখন আপনারা হঠাৎ করে করোনা ভাইরাস তো শেষ, চলো যাই বাইরে যাই, পার্টি করি, বিচে যাই, বর্ণমত বিচে যাই, 50 মিলিয়ন পিপল ডিপেন্ড অন ওয়ান ডে অন আ সিঙ্গেল বিচ। হ্যাঁ, আমরা নিউজে দেখছি, এখানে আপনার কথা বলছি। হ্যাঁ, বাংলাদেশে বিভিন্ন ছবি মানুষ পাঠায়, ভাই দেখলে ভয় লাগে। হ্যাঁ, এক এক জায়গার অবস্থা। কিন্তু আপনারা যেই লোকগুলা এতদিন নিরাপদে ছিলেন, তারা সবাই যখন হঠাৎ করে কোরবানির হাতে হাজির হবেন, হ্যাঁ, কোরবানির হাতে কিন্তু আপনারা সুস্থ সবল লোকেরা ভাইরাসটাকে বাসায় নিয়ে আসবেন। সেটাই, বাসায় নিয়ে আসেন। আপনারা যারা কম বয়স্ক কিংবা সুস্থ সবল, হ্যাঁ, কিংবা এক্সারসাইজ করেন, আপনাদের কিছু হলো না, এসিমটোম্যাটিক একটা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, এসিমটোম্যাটিক হিসাবে আপনারা কিন্তু নিজেরা ভালো থাকছেন, কিন্তু আপনার বাবা মা, চাচা, শ্বশুর, শাশুড়ি যারা সুস্থ, যারা অসুস্থ কিংবা দুর্বল, কিংবা মনে করেন যে অন্য কোনো রকম ডায়াবেটিস, ক্যান্সার, হাবি যদি অনেক কিছু থাকে, অন্য শারীরিক কন্ডিশন আছে, তারা ন্যাচারালি দুর্বল, এদের কাছে কিন্তু ভাইরাসটা আপনি পৌঁছে দিলেন। এইখানে হবে প্রবলেমটা, কারণ আপনার কিনারা হয়তো অসুস্থ হয়ে যাবেন, এবং কেউ কেউ ভীষণ মারাত্মক ভাবে অসুস্থ হয়ে যাবেন। সেটাই, রিস্ক ইউ ক্যারি। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য ভিজিলেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যান্ড ওয়াশিং ইম্পর্টেন্ট, আপনার দূরত্ব মেনটেন করাটা ইম্পর্টেন্ট। আপা মেন্টাল হেলথের কথা বলছিলেন, আর আপা বলছিলেন দিস ইজ এখন মনে করেন দিস ইজ দ্য প্রাইম। আপনার মেন্টাল হেলথ কেসেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলা অনেক বেড়ে গেছে। আমরা এখানে দেখছি, আপনারা যারা শুনবেন হয়তো, কারণ 3 মাস লকডাউন থাকার পরে কোথাও কোথাও স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফের মিল মহব্বত অনেক বেশি হচ্ছে, কিন্তু আবার ঝগড়াঝাটিও বেশি হচ্ছে, ডিভোর্সের রেটটা বেড়ে যাচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাচ্ছে। হাজবেন্ড ওয়াইফ যেহেতু একই ঘরে, হ্যাঁ, আপনার মনে করেন যে 4 জন 5 জন 6 জন যেই থাকুক ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, they've lost their own space। মনে করেন যে ওয়াইফের একটা নিজের সময় ছিল, সে নিজেদের ফ্রেন্ডের সাথে যেত, নিজের একটা জোন ছিল, বাবল ছিল, এটা হচ্ছে না। হাজবেন্ডের একটা নিজস্ব বাবল ছিল, কাজে যেত, এক্সপোজার হচ্ছে, সেটা হচ্ছে না। হয়তো ববি ভাই প্রতি বিকাল বেলায় বন্ধুদের সাথে আড্ডা মারতেন, হ্যাঁ, এক রেস্টুরেন্টে কিংবা যেখানে, হ্যাঁ, এটা ওনার একটা প্রতিদিনের একটা আনন্দের একটা ইয়ে ছিল, এটা করতে পারতেন না। এখন ঘরে বসা, কারোর সাথে যোগাযোগ নাই। হ্যাঁ, ফেরদৌসী আপার হয়তো একটা গ্রুপ ছিল, যে আমরা মনে করেন যে প্রতিদিন বসে একটু গল্প গুজব, নিজের মনের কথাগুলো বন্ধু বান্ধব মিলে বললাম, সেটা করতে পারছেন না। হ্যাঁ, সারাদিন বাসায় বসে হাজবেন্ডের জ্ঞান জ্ঞান শুনতে হচ্ছে। আপনাকে পার্সোনালি বলছি না, কিন্তু অনেকেই এরকম কথা বলছেন। হ্যাঁ, অনেকেই এই কথাটা বলছে, এবং এইটাতে একটু ফ্রিকশন হচ্ছে, বেশি ফ্রিকশন হচ্ছে, ছোট কথা বড় হচ্ছে, কালকের কথা পরশু হচ্ছে। এটাতে দেয়ার ইজ এ বিগ এলিমেন্ট, যেটাতে এটা সবাই এফেক্টেড। কেউ কেউ ওভারকাম করতে পারছেন, কেউ কেউ ওভারকাম করতে পারছেন। হ্যাঁ, তো মেন্টাল হেলথ হ্যাজ এ বিগ রোল টু প্লে। এটা there is no running away from it, এবং এটা ডিল করতে it is difficult. আমরা we're all learning এরকম, this is a circumstances, this is a situation we've never been in before. And we're all learning how to deal with it. There are strategies, there are ways, there's lots of help. আমাদের এখানে there's already lots of groups that we've set up already. বাংলাদেশে it's a bit difficult. আমি আসলে বাংলাদেশে থেকে কাজ করি না বহু বছর, কিন্তু there will be ways forward. বাংলাদেশে আপনাদের সবচেয়ে বড় সুবিধা কি জানেন?
বাংলাদেশে আপনাদের ফ্যামিলি আছে, you've got people, হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ, হ্যাঁ এটা এখানে আমাদের এখানে নেই, অনেকেরই নেই। এখানে আমাদের কমিউনিটি, স্পেশালি বাংলাদেশি কমিউনিটি কিংবা মনে করেন সাউথ ইস্ট এশিয়ান কমিউনিটি, আমাদের ওই ব্যাকআপটা নেই, যে বিশাল একটা ফ্যামিলি সার্কেল নেই, বেশিরভাগেরই, অনেকেরই আছে, যে উই ক্যান ফল ব্যাক। আচ্ছা, আমার মনের কথা আমি শেয়ার করলাম আমার বোনের সাথে, ভাইয়ের সাথে, হ্যাঁ, কিংবা এরা কাছেই আছে, কিংবা কথা বলতে পারছেন, ফেস টাইম, চ্যাট অ্যাপ সব আছে, ইটস ভেরি গুড, কিন্তু ওই রিলিজটা নাই। তো মেন্টাল হেলথের ব্যাপারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে স্পিক ইট আউট। আপনার মনে যেটা আছে এটা মনে ধরে রেখে, এটাকে চেপে রেখে কোনো লাভ নাই, এটাকে ছাড়েন, হ্যাঁ, এটাকে ডিসকাস করেন, এটাকে বোঝাটা হালকা করেন, দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। অ্যাংজাইটি থাকবে, আপনারা সবাই বিজনেস পিপল, আপনাদের একটা অ্যাংজাইটি থাকবে বিকজ অফ বিজনেস এলিমেন্ট অফ ইট, ফিনান্সিয়াল ইম্প্যাক্ট, এবং দিস ইজ এ হিউজ থিং। এটা যারা বিজনেস করছেন, চাকরি করছেন, সবার কম বেশি আছে, কিন্তু ইটস সামথিং দ্যাট উই পারহ্যাপস উইল লার্ন হাউ টু ওভারকাম in the space of time. I agree, Dr. Kabir, because I think the most important thing is that we have to think about, we have to try, and I know it's easier said than done, আমাদের চিন্তা করতে হবে as much positively as possible. আমাদের business, for example, in my practice, we have minus 85%, যেটা নাকি, over the last 4 months. But the way I look at it, the way I see it is that Allah's Rahmate, we are healthy. Everybody around me that I know are healthy, and the most important thing here, I think, which we need to establish, is that if we don't, আমরা যদি positively না চিন্তা করতে পারি, তাহলে আমরা কিভাবে আগাই গিয়ে, then we need to look after অন্যদেরকে কিভাবে হেল্প we করবে, need to look after, we need to stay positive, whether it's physically, mentally, exercise. It's so important, and I have taken that up because I have to stay mentally fit, and so ওগুলি না করলে আমাদের যেটা বিজনেস, অন্য সবকিছু বাদ দেই, যেটা বিজনেসের ইয়েতে আমরা চিন্তা করতে পারবো না how we need to move forward. So I think that's the most, we need to be grateful for our health. আর যেটা নাকি, like you said, asymptomatic, আমিও তো ভাবছিলাম যে আমি এত ক্লোজ কন্ট্যাক্টে, I was the only optometrist, আর সবাইকে তো ফলো করে দিয়েছি, so I was seeing about 30 patients a day, 40 patients a day, sometimes বাসায় যেতে পারি না রাত্র 9টা 10টা 11টা, কিন্তু how is it that I'm fine? So the other day আমি একটা antibody test নিয়েছি, and I came up positive in the sense that I have antibodies in me, so which means I am one of the asymptomatic people. Amar kono symptoms chilo na, but also amar my husband took it as well, and or kichu paoa jayni, he was absolutely, he didn't have anything, so he is high possibility that he could in the future, but so yeah, I am one of those jara naki test niyeche, and I have the antibodies in me, kintu jeta naki mental positivity is most important thing, jeta naki Dr. Kabir is talking about, and I think this is what I try to promote within my staff as well. Onekei jara naki bashay থেকেছে, we shouldn't underestimate them, যে তারা বাসায় থেকেছে, তাদের কিছু করার নাই, তারাও অনেক কিছু, for them to come out of home the last 3 or 4 months, আবার এই working environment, we have to be very careful as well how we look after them. So এগুলি সবকিছু মেনটেন করে করতে হচ্ছে আমাদের এখানে। আপনার asymptomatic, you are one of the people who are asymptomatic. I'm one of the super carriers. আপনার করোনা ভাইরাস হয়েছে, আপনি 2 সপ্তাহ ধরে করোনা ভাইরাস নিয়ে ঘুরেও বেরিয়েছেন, এখন সুস্থ সবল ঝলমল। আমি খুবই দুঃখিত, আমার জাস্ট একটা কিছুর জন্য আমার কিছু সাইন অফ করতে হবে, আমি আসছি, ওর দাঁড়িয়ে আছে, কারণ আমরা হয়তো এখনই শেষ করে দিব, তো আপনি যদি চলে যেতে চান, আপনি যদি আপনার ক্লায়েন্টদের জন্য কিছু বলে চলে যেতে চান, দিস ইজ ফাইন, আমরা জাস্ট সাম আপ করব, এখন আমি শুধু অন্যদের কাছ থেকে শুনবো, তারা তাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে কি বলবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা নাকি মেন্টাল হেলথ, সবাই পজিটিভলি থাকার চেষ্টা করেন। এভরি সিঙ্গল পিপল হ্যাজ বিন এফেক্টেড ওয়ান ওয়ে অর দি আদার, ছোটভাবে বড়ভাবে, ফাইন্যান্সিয়ালি, ফ্যামিলি ওয়াইজ। সো আমাদের এটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে উই উইল ট্রাই as a community, as a country, as a nation, as a world, we try and overcome this.
যেটা নাকি we were at war. Now মনে হচ্ছে আস্তে আস্তে we are being called back, but we have to be extremely যেটা নাকি vigilant, make sure যে আমরা careful থাকি যেন we don't spread it again and have a second spike, যেটা শুধু আমাদের এই ইউকে তে না সব জায়গায়। আর বাংলাদেশে I think it's আরো difficult because Bangladesh obviously people I must say applaud the government, they are trying their best, but western country মতো obviously people এত careful হওয়া যায় না বা হতে পারে না। So এটার জন্য আরো people need to obviously speak out and run more organization, যেটা নাকি এটা নিয়ে সবাইকে educate করা যায় আর সবাইকে carefully রাখা যায়। But in terms of eyes, I can say এখন যেহেতু আস্তে আস্তে সব optometrist and clinical practices খুলে যাচ্ছে, আপনারা আস্তে আস্তে have your eyes examined, because eyes is the only opening that we can look in the inside of people, and we can look at figure out so many systemic conditions. So আপনারা most importantly get your eyes examined, and inshallah সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। And Jhora, it was such a privilege. Thank you so much for inviting me here to talk about this, and it has been honor to sit with the rest of the আমাদের এখানে panel যারা you're all extremely credible in your own field, so খুব ভালো লেগেছে, and thank you. Thank you for joining us, Shaul. Thank you. So আমি এখন খোদা হাফেজ সবাইকে। Thank you. Okay, thank you. আচ্ছা, আমরা এখন একটু শুনতে চাই ফেরদৌসী আপা, আমরা প্রায় শেষ করতে চলে এসেছি। আপনি আপনার ক্লায়েন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্টদের উদ্দেশ্যে একটা কথাই শুধু বলবো, নিজেকে সেফ রাখার চেষ্টা করুন। যেভাবে ওয়ার্ল্ড হেলথ থেকে যেভাবে বলা হয়েছে সেভাবেই চলুন, মাস্ক ইউজ করুন, একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, হাত বারবার স্যানিটাইজ করুন। মোট কথা নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন সব ক্ষেত্রেই, এটাই, আর কিছু না। যদি এটা বহুবার বলা হয়ে গেছে, প্রত্যেকেই বলছে একই কথাই, তো এর বাইরে আর কিছুই না। সেই গাইডলাইন্স গুলো ফলো করা, তাই তো? গাইডলাইন্স গুলো ফলো করা। আদিবা, আপনাকে জিজ্ঞেস করছি আপনার ক্লায়েন্টদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। জি অবশ্যই, ফেরদৌসী আপা যেটা বললেন যে গাইডলাইন গুলো আমাদের মাস্ট ফলো করতে হবে, তার সাথে ভালো মতো খাবার খেতে হবে। কারণ হচ্ছে আমাদের তো এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঢাকাতে কিন্তু আসলে অসম্ভব গরম, আমার সব ক্লায়েন্ট তো আসলে বাংলাদেশে, তো ঢাকাতে অসম্ভব গরম এবং সিজন চেঞ্জ হচ্ছে, আজকে বৃষ্টি কালকে রোদ, এগুলো সব মেনটেন করতে হবে। আর আমরা তো এখন চেষ্টা করছি যে যতখানি সম্ভব অনলাইনে বিজনেস করার, আমরা টোটালি এখন ই কমার্সের দিকে ঢুকে যাচ্ছি, শপে আসলে একদমই লোক আসছে না। তো সেটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে, আপনারাও চেষ্টা করবেন আমাদের পাশে থাকতে, কারণ এটা একটা নতুন সিচুয়েশন যার জন্য আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না। তো প্রতিদিন প্রত্যেক মুহূর্তেই আমরা আসলে নতুন নতুন জিনিসের মুখোমুখি হচ্ছি এবং শিখছি। তো এটাই আর কি, যে প্রত্যেকটা সিচুয়েশন আমাদেরকে শেখাচ্ছে যে আমি আসলে জানি না যে কালকে কি হবে, পশু কি হবে, বা এখন আমি ভাইরাসটা ক্যারি করছি কিনা আমি সেটাও জানি না। তো প্রত্যেকদিনই আসলে আমাদের জন্য একটা করে এক্সপিরিয়েন্স। তো এটাই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ আদিবা। ববি, আপনার কাছ থেকে শুনি। জি, প্রথমেই আমি ডক্টর রিয়াদ কবিরকে ধন্যবাদ দিতে চাই। উনি অনেক ইনফরমেটিভ কথা বলেছেন, যেগুলো আমাদেরকে অবশ্যই আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অনেক হেল্প করবে, এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত, আমাদের ওয়ার্কফোর্স, আমাদের ক্লায়েন্ট, সবাইকে আমরা এই তথ্যগুলো দিয়ে আরো ইনফরমেটিভ করতে পারবো, আরো সতর্ক করতে পারবো। আর আপনাদের সাথে আমি একমত যে আসলে এখন অনেক ভিজিলেন্ট হওয়া দরকার, অনেক সতর্ক থাকা দরকার, বিকজ as you said যে আসলে নিরাপদে রাখতে হবে, নিরাপত্তার মধ্যে থেকেই কাজ করতে হবে। আর আমাদের সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্য করতে চাই, সুস্থ রাখবেন, এইগুলো আপনার মধ্যে ইমিউনিটি বাড়াবে। আমরা যে নিয়ে কাজ করি
আমাদের আছে, আমাদের বলে না, যেখান থেকে পারেন এই যে প্রোটিন জাতীয় খাবার, এগুলো আপনার মধ্যে অবশ্যই ইমিউনিটি গ্রো করবে, ডেভেলপ করবে, এগুলো আপনার অবশ্যই বেশি করে খাবেন এবং নিজেদেরকে নিরাপদে রাখবেন এবং ফ্যামিলির সাথে ফ্যামিলিকেও নিরাপদে রাখার চেষ্টা করবেন। আর সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। হোস্ট আমি ধরা আপনাকে অত্যন্ত মানে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমি নিজেকে অনেক প্রিভিলেজ মনে করছি এরকম একটা শোতে, এরকম একটা প্ল্যাটফর্মে নিজের ভিউ এবং অন্যদের ভিউ শোনার জন্য যে একটা ইন্টারঅ্যাক্টিভ একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। ইট ওয়াজ সো গুড, আই এম সো হ্যাপি এবং সবার সাথে পরিচিত হওয়া ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ববি। হ্যাঁ, ধন্যবাদ ববি, ফেরদৌসী আপা, আদিবা এবং রিয়াদ, আপনাদের সবাইকে আমাদের সাথে জয়েন করবার জন্য, ট্রি আর্টস এর সাথে জয়েন করবার জন্য এবং আমাদের সবার সাথে ভিউয়ার্সদের সাথে সবকিছু শেয়ার করবার জন্য। সো সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একজন আরেকজনকে সাহায্য করবার চেষ্টা করবেন, যেভাবে আমাদের অতিথিরা আজ আপনাদেরকে বললেন, যে সমস্ত ইনফরমেটিভ তথ্য আমরা পেলাম। তো আশা করি আমরা ভবিষ্যতে নির্দ্বিধায় এগিয়ে যেতে পারবো, আমরা যদি সরকারি গাইডলাইন্স গুলো ফলো করি বা WHO গাইডলাইন্স গুলো ফলো করি। তো এই তো আমার বলা, আর কিছু নেই। আবার হয়তো আরেক সময় দেখা হবে আপনাদের সাথে। একটা কথা বলবো। হ্যাঁ, আমি রিয়াদের কাছে আসছি, রিয়াদকে অবশ্যই আমি সুযোগ দিব। রিয়াদ, এই অপরচুনিটিটা আমার মনে হয় যে একটা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এই যে দেখেন আপনার সবকিছু হচ্ছে আপনাদের বিজনেস, আপনাদের কাজ, বাসা, যেই সময়টা পাচ্ছেন, করোনা ভাইরাসের যতই খারাপ দিক হয়, এটার এই সময়টা ইউটিলাইজ করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আপনার মনে করেন যে যেই সময়টা আপনারা এক্সট্রা পাচ্ছেন, যে বাসায় আটকে আছেন, ভাবছেন আমি বাসায় আটকে আছেন, ফ্যামিলির সাথে সময় দিন, যেই সময়টা আপনারা আগে দিতে পারতেন না। আপনি আদিবা হয়তো বেশিরভাগ সময় আপনার বিজনেস নিয়ে ব্যস্ত ছিলেন, হ্যাঁ, যেটা বাসায় সময় দিতে পারছেন, ইউজ দ্যাট টাইম to give it to your family, to speak to people, to make connections between your friends and family that you've never done before. আপনার আরেকটা জিনিস, এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজ যেটা অনেকেই আমাদের বাঙালিদের হাতে ছয় না, কিংবা আমরা কোনোদিন করতাম না, খালি এদিকে বিরিয়ানি খাই, ওইদিকে এক্সারসাইজ করি না। দিস ইজ সামথিং পারহ্যাপস it's a time to change. আপনারা এই অপরচুনিটি নেন যে এক্সারসাইজের দিকে নিজে করেন, মানুষকে এনকারেজ করেন, কারণ এক্সারসাইজ উইল কিপ ইউ ফিট। এবং এই যে যেমন যে আপা চলে গেলেন অপটোমেট্রিস শাওন আপা, উনি বলছিলেন যে উনি কিন্তু হয়েছে কিন্তু টেরও পাননি। এবং যারা সুস্থ সবল, যারা স্পেশালি যারা এক্সারসাইজের দিকে ইয়ে আছে, কিছু এটা এক্সারসাইজ এমন জটিল কিছু না, আপনার 20 মিনিট, হ্যাঁ, যেটাই করেন, একটা আপনি দৌড়ান, হাঁটেন, স্কিপিং করেন, সাইকেল চালান, 20 মিনিটস, নিজেকে অ্যাক্টিভ রাখা, সপ্তাহে 4 বার, that is all you need to do. হ্যাঁ, কিন্তু it will go a long way. আপনার একটা সেকেন্ড, sorry, so it will go a long way altogether, যে আপনাদের towards your well-being. হ্যাঁ, তো এই সময়টা আপনার এই এক্সারসাইজ is something that perhaps you need to take up. আমাদের ভবিষ্যতের জন্য, অলটুগেদার হেলথের জন্য ভালো হবে, আর ভাইরাসের জন্য তো অবশ্যই ভালো হবে। এটা উই লার্নিং এভরি ডে। আর মেন্টাল হেলথের কথা যেটা আপা বললেন, ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং, কিন্তু বিং সাপোর্টিভ এন্ড বিং ওপেন ইজ দ্য মেইন থিং হিয়ার, যে আপনাদের সবার জন্য আমার মনে হয় this is the one advice that you need to follow. Rest of বাকি সব কিছু আমরা সবাই করোনা এক্সপার্ট, আমরা সবাই জানি যে ভিড়ে গ্যাঞ্জামে যাওয়া উচিত না, সবাই জানি যে মাস্ক পরা দরকার, সবাই জানি যে 2 মিটার থাকা, এগুলো we all know it. কিন্তু even though we know it, it's more important that we try and follow them, not for ourselves but to keep everyone else around us healthy and good as well. This is the most important thing এখন আমার মনে হয়। আপনারা নিজেরা যারা জানেন, আপনারা যারা এন্টারপ্রেনার, আপনাদের a lot of people depend on you, a lot of people look upon you, সুতরাং আপনারা যে কথাটা বলবেন, it actually means a lot for a lot of people. সুতরাং আপনাদের কথা has a big impact. এই ইনফরমেশনটা যে ডিসেমিনেট করার জন্য, পাবলিককে বোঝার জন্য এবং বিশ্বাস করার জন্য আপনাদের ভূমিকা অনেক বড়। ধন্যবাদ রিয়াদ। আমার কথাগুলো বলে দিচ্ছি।
তো আমার আর কিছু বলার দরকার নেই। দর্শক আপনারা শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ আমাদের এন্টারপ্রেনারদের সাথে কথোপকথন এবং ডক্টর রিয়াদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একসময়। ভালো থাকুন। ধন্যবাদ। Thank you. থাকবেন সবাই। ভালো থাকবেন।